Finally we are in live. আসসালামু আলাইকুম, আমি হচ্ছি ইফরান ইউসুফ শিহাব, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমাদের এই ফ্যামিলির আজকে হচ্ছে প্রথম লাইভ। তো প্রথমে আমি সব কিছু ঠিকঠাক আছে নাকি একটু চেক করে নিই। তারপরে কথাবার্তা আগাচ্ছি। একটু ওয়েট, মানুষজন জয়েন করুক, তারপরে সব কিছু দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, যারা লাইভটা দেখছো কাইন্ডলি একটু জানাও তো ক্লিয়ার নাকি। যারা লাইভটা দেখছো কাইন্ডলি, আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তোমরা কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও ভাইয়া, পুরা কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও। তোমাদের গ্রুপস, ফেসবুক প্রোফাইল, যেদিকে ইচ্ছে এদিকে একটু শেয়ার করে দাও, দেন কথাবার্তা আগাচ্ছি। যারা লাইভটা দেখছো কাইন্ডলি, আচ্ছা ক্লিয়ার, অল ক্লিয়ার, আচ্ছা থ্যাংক ইউ অপর্ণা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আশিক আলম, লাইভটা একটু শেয়ার করে দাও ভাইয়া, সাউন্ডও ক্লিয়ার, পুরো কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও। তোমাদের গ্রুপ, ফেসবুক প্রোফাইল, যেদিকে ইচ্ছে এদিকে একটু শেয়ার করে দাও। ওকে অপর্ণা, তুমি কাইন্ডলি গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও তো। আজকে লাইভটা ডিলে করার মেইন যে রিজন সেটা হচ্ছে আমার আইডিতে একটু টেকনিক্যাল ইস্যুস দেখা দিয়েছে, তাও এটা হুট করে। তোমরা যারা যারা দেখছো কাইন্ডলি একটু শেয়ার করে দাও। অল ক্লিয়ার, আচ্ছা ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে। সো একটা জিনিস পড়ার আগে আমাকে একটু বুঝতে হবে যে আমি কোন সাবজেক্টে নিয়ে পড়ছি এবং এটা তার অ্যাকচুয়ালি কি কি মিন করে এবং এটার কি কি অপরচুনিটিস আছে। তাছাড়া মেইনলি আমাদের যে কোর্স প্ল্যান, এই কোর্স প্ল্যানটি হচ্ছে প্রিসাইজ এসএসসি একাডেমিক প্রোগ্রাম। এদিকে কি পড়ানো হবে? প্রিসাইজ মানে কি জানো? প্রিসাইজ মানে হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। একটু বেশি পড়বো না, একটু কম পড়বো না, অ্যাটলিস্ট যতটুক আসে একটু পড়বো এবং ফিউচারে যতটুক আসতে পারে ওইটুকু পড়বো, এক্সট্রা আহামরি কিছু পড়বো না। আর এসএসসি একাডেমিক প্রোগ্রাম তো বুঝতেই পারছো, এসএসসি তে যেহেতু অ্যাডমিশন নাই, সো আমরা এদিকে একাডেমিক প্রোগ্রামটা অ্যাড করেছি। আচ্ছা, আমাদের যে সাবজেক্ট বা আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে, তাছাড়া আমরা যে যে সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো সেগুলো হচ্ছে বেসিক্যালি কেমিস্ট্রি, তারপর হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে ম্যাথ, ম্যাথের মধ্যে আবার হায়ার ম্যাথ আছে, আর এমনি তো ম্যাথ আছেই, তারপর হচ্ছে বায়োলজি, ইংলিশও তোমাদের জন্য থাকতে পারে, সেই বিষয়ে সারপ্রাইজ ইনশাআল্লাহ নেক্সটে তোমরা আপডেটে পেয়ে যাবা। আচ্ছা, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইয়া কেমিস্ট্রি। এখন কেমিস্ট্রি মানে তো রসায়ন, এটা আমরা জানি। সো কেমিস্ট্রির প্রত্যেকটা অ্যালফাবেট দিয়ে আমি কিছু সার্টেন জিনিসপত্র লিখে রেখেছি, দেখি আমরা এগুলা আর একটু ফিল করার চেষ্টা করি। আচ্ছা, C4 কি লিখছি ভাইয়া? C4 লিখছি হচ্ছে কমিউনিটি। কমিউনিটি কি ভাইয়া? কমিউনিটি মানে হচ্ছে যে একটি সমাজ বা একটি দল, এটা হচ্ছে কমিউনিটি। আচ্ছা, H4 কি? হেলথ। যে কেমিস্ট্রিটা আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন। কিভাবে প্রয়োজন? যে আমাদের বডির মধ্যে তোমরা জেনে থাকবে যে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এখন কি এটা মাত্রা অতিরিক্ত আছে নাকি কম আছে, এটার উপর ভিত্তি করে অনেক কিছু হয়। দেন এটার ভিত্তি করে হচ্ছে যে বায়োলজিক্যাল বিভিন্ন বেস ক্রিয়েট হয়ে থাকে। আচ্ছা,
তারপর হচ্ছে এনভায়রনমেন্ট। প্রকৃতিতে অবশ্যই বিভিন্ন রকমের কেমিক্যাল কম্পাউন্ডস রয়েছে, যেরকম অক্সিজেন, নাইট্রোজেন, ব্লা ব্লা। আচ্ছা, তারপর হচ্ছে কি মেডিসিন। আমাদের যে কোনো ঔষধ, ধরো প্যারাসিটামল, ধরো নাপা, যেটা হচ্ছে জাতীয় ওষুধ, সো এই সব কিছু ভাইয়া বেসিক্যালি হচ্ছে মেডিসিনের অন্তর্ভুক্ত, এবং এইগুলো কেমিস্ট্রি ছাড়া পসিবলই না। আচ্ছা, তারপর কি ভাইয়া? তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি। দেখো আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি হচ্ছে সবাই চিনে, তারপর হচ্ছে চার যে শিল্পটা সেটা সবাই চিনে। তো এই সবগুলোর ভিতরে চায় কি থাকে জানো? চায় থাকে হচ্ছে ক্যাফেইন। আর টেক্সটাইলের যে কালার, তারপর হচ্ছে কাপড়ের টেক্সচার, সবকিছু ভাই কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে। দেখবা তোমাদের বুটেক্সের ভাইয়ারা ইউজুয়ালি কেমিস্ট্রি পড়ায়। কেন পড়ায়? কারণ ওদের কেমিস্ট্রি রিলেটেড পড়ালেখা হচ্ছে বেশি। আর বুটেক্স কি? বুটেক্স হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি। আচ্ছা, তারপর হচ্ছে সায়েন্স। বিজ্ঞানের অন্যতম একটি ব্রাঞ্চ হচ্ছে ভাই কেমিস্ট্রি। যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আছে, এরকম হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে যে তার মধ্যে অন্যতম। আচ্ছা, টিচিং কি? এই যে আমি তোমাদেরকে কেমিস্ট্রি পড়াচ্ছি, তোমরা এক সময় কাউকে পড়াবা, বা তোমরা মাত্র শিখছো, তাছাড়া অন্য ভাইয়া আপু কিংবা টিচারদের থেকে শিখছো, আমিও শিখেছি, এটা হচ্ছে টিচিং। তারপর কি ভাইয়া? তারপর হচ্ছে রিসার্চ। রিসার্চ কি? যে কেমিস্ট্রিতে রিসার্চ করার অনেক অনেক জায়গা আছে। কেউ কেউ পড়ে পিওর কেমিস্ট্রিতে, কেউ কেউ পড়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই যে ধরো আমি যদি আমার বোনের কথাই বলি, আমার বোন এখন কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে গেছে। কেন গেছে? কারণ হচ্ছে সে একটি রিসার্চের কাজে ইন্টারন্যাশনাল কনফারেন্সে গেছে। এই যে রিসার্চ, আমি একটু আগে ওটাই দেখলাম, ঠিক আছে? এই জন্য আমি রিসার্চ জিনিসটা অ্যাড করে দিলাম। আর ইউ, ইউ মানে কি? তুমি যদি ফিল করতে পারো অ্যাকচুয়ালি এত কিছু, তাহলে হচ্ছে তুমি কেমিস্ট্রিতে বস। আমি বলছি না আমি বস, তুমি যদি এগুলো ফিল করতে পারো তুমি হয়ে যাবে বস ইনশাআল্লাহ। আচ্ছা, এ হচ্ছে আমাদের কেমিস্ট্রির যে ইলাবোরেশন, সেটা গেল। তাহলে এই যে জিনিসটা আমরা ইনশাআল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু দেখি লাইভের কি অবস্থা। লাইভের কি অবস্থা একটু দেখে নেওয়া যাক। এই যে হ্যাঁ, ঠিক আছে, লাইভ ঠিক আছে, একদম সমস্যা নেই। আপনারা যারা 11 জন দেখছেন কাইন্ডলি একটু শেয়ার করে দেন। শেয়ারিং ইজ কেয়ারিং। আচ্ছা, আমরা কেমিস্ট্রিতে এবার ঢুকলাম, এবার হচ্ছে একটু বইয়ের পড়াশোনায় ঢুকি। হ্যাঁ, বইয়ের পড়াশোনাতে অ্যাকচুয়ালি ঢোকা উচিত। তারপরে মাঝখানে মাঝখানে আমাদের কিছু কুইজ থাকবে। সেই কুইজগুলোর উত্তর দিয়ে টানা 10টা যদি তুমি প্রথমে উত্তর দিতে পারো, তুমি পেয়ে যাবে 500 টাকা। তারপরে মাঝখানে আরো টুইস্ট আছে, সেগুলো আস্তে আস্তে ক্লাস করতে করতে বলছি। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে ভাইয়া পদার্থের অবস্থা। এটা কত নাম্বার চ্যাপ্টার ভাইয়া? চ্যাপ্টার 2, পদার্থের কি অবস্থা। এখন এই অধ্যায়টাতে যাওয়ার আগে যে দুইটা শব্দ দিয়ে অধ্যায়টার নামকরণ করা হয়েছে, সেই দুইটা অধ্যায়ের দিকে সেই দুইটা শব্দ দিকে একটু দেখি। কি কি শব্দ? একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে অবস্থা। এখন পদার্থ জিনিসটা কি? প্রথমে তো এটা বুঝতে হবে, তাই না? পদার্থ জিনিসটা কি? পদার্থ জিনিসটা হচ্ছে ভাইয়া যেটার ভর আছে, আর হচ্ছে যেটা জায়গা দখল করে। কি করে? জায়গা দখল। যেটার ভর আছে এবং জায়গা দখল করে সেটাই হচ্ছে পদার্থ। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ কি পদার্থ? মানুষ কি পদার্থ? জানাও তো কমেন্ট সেকশনে, মানুষ কি পদার্থ নাকি? লজ্জা পাওয়ার কিছু নেই, একটু জানাও জানাও, সমস্যা নেই। আমরা অনেক সময় গালির ক্ষেত্রে কি বলি, যে তুই টপ পদার্থ। শেয়ার ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ রিফাত, ওয়েলকাম 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 আমাদের লাইভে জয়েন করার জন্য। রিফাত কাইন্ডলি একটু আমাদের গ্রুপে একটু শেয়ার করে দে তো। আচ্ছা, তুই একটু জানা মানুষ কি পদার্থ নাকি অপদার্থ? যারা যারা দেখছো একটু রিপ্লাই দাও। হ্যাঁ, সাউন্ড তো ক্লিয়ার। লজ্জা পাইলে তো হবে না বাচ্চারা। পদার্থ, ইয়েস ইয়েস ইয়েস। আফরোজা সুলতানা, পদার্থ। তাহিরা কুকিং হাউস, ওয়াও ভাই, মানুষ পদার্থ হইলেও আমিও পদার্থ ভাই। এটা আমার আম্মু মাঝে মধ্যে আমার বলে, সমস্যা নেই, আস আমরা একই দলের, প্যারা নেই। এখন কথা হচ্ছে, হ্যাঁ মানুষ পদার্থ কেমনে বুঝলাম? কারণ মানুষের ভর আছে অবশ্যই, মানুষ জায়গা দখল করে। এই যে আমি একটা জায়গা দখল করে রাখছি, পাবলিক বাসে গেলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে মানুষ কতটা জায়গা দখল করে থাকে। হ্যাঁ, এই জন্য হচ্ছে মানুষ পদার্থ, রাইট। আচ্ছা, এখন এবার আসছি আমরা অবস্থার কথা। অবস্থা কি ভাইয়া? অবস্থা হচ্ছে যে কঠিন, তরল, বায়বীয় যে বেসিক যে অবস্থাটা, সেটাই হচ্ছে অবস্থা। যে পদার্থ বেসিক্যালি 3টা অবস্থানে থাকতে পারে, আর একটু উপরের লেভেলে গেলে দেখবা যে 4টা অবস্থা। একটা হচ্ছে প্লাজমা অবস্থা, এটা নিয়ে এখন কথাবার্তা বলা দরকার নাই, আপাতত মনে রাখো পদার্থের 3টি অবস্থা থাকে। আচ্ছা, পদার্থের যে 3টি অবস্থা, সেই অবস্থাগুলো নিয়ে একটু আলোচনা করা যাক।
সেই তিনটি অবস্থা কি কি এটা তো সবাই আমরা জানি। কি কি অবস্থা থাকতে পারে? এই যে ধরো কঠিন, দেন হচ্ছে তরল, লাস্ট ওয়ান হচ্ছে কি বায়বীয় অর গ্যাসীয়। এখন কথা হচ্ছে কখন আমরা কঠিন বলবো, কখন আমরা তরল বলবো, কখন আমরা গ্যাসীয় কিংবা বায়বীয় বলবো? এটা একটা ফ্যাক্টর না? অবশ্যই ফ্যাক্টর, কারণ একটা জিনিসকে তো চাইলেই কঠিন কিংবা তরল বলা যায় না, অ্যাকচুয়ালি কিছু ফান্ডামেন্টাল রুলস অ্যাপ্লাই করতে হয়, তাই না? এখন দেখো কঠিন যে জিনিসটা সেটার ক্ষেত্রে ভাইয়া দেখো সেটার কি থাকবে? অবশ্যই ভর থাকবে। সেটা কি থাকবে? একটা নির্দিষ্ট আকার থাকবে। আর একটা কি থাকবে ভাইয়া? আয়তন থাকবে। কি কি থাকবে? ভর থাকবে, একটি সার্টেন আকার থাকবে এবং আয়তন থাকবে। এখন এই যে দেখো সে ফর এক্সাম্পল আমার কাছে মার্কার আছে, তিনটা মার্কারে কিন্তু কঠিন পদার্থ। কেমনে বুঝলাম? ভর আছে, একটা নির্দিষ্ট আকার আছে, তারপর হচ্ছে কি এদের আয়তন আছে। এই হচ্ছে কঠিন পদার্থ। তার মানে পদার্থের যে অবস্থায় নির্দিষ্ট ভর, আয়তন এবং আকার রয়েছে সেটাকে আমরা বলবো ভাইয়া কঠিন পদার্থ। ওকে, ডান। এখন তরলের ক্ষেত্রে কি? তরলের ক্ষেত্রে যদি সেম গুলাই থাকে তাহলে তো আমরা কঠিনই বলতাম। তরল কেন বলতেছি দেখো ভাইয়া, তরলের ক্ষেত্রে কি আছে? ভর আছে আর হচ্ছে কি আয়তন আছে, কিন্তু আকার নাই। এখন কথা হচ্ছে কেন বুঝলেন আকার নাই? দাঁড়াও আমি একটু আগে পানি খাচ্ছিলাম, তো এই জিনিসটা দিয়ে তোমাদেরকে বুঝাই। পড়াশোনা যেহেতু হবেই ভাই, একটু লার্ন উইথ ফান করি। এই যে দেখো পানি, হ্যাঁ তোমরা তো দেখতে পাচ্ছ আশা করি। এই যে পানিটা দেখো এখন কি সুন্দর কিউট ভাবে এভাবে আছে না? যখন আমি এভাবে করলাম এভাবে সরে গেল, এটা কি নির্দিষ্ট আকার থাকলো? এভাবে করলাম আবার ঘুরে গেল, এভাবে করলাম আবার ঘুরে গেল। তার মানে কি পানি হচ্ছে দুষ্ট বাচ্চা, এর কি হচ্ছে নির্দিষ্ট কোনো আকার নেই, তাই জন্য ভাইয়া দিকে কিন্তু আকার লিখি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আছে? পানির ভর আছে, আর পানির কি আছে? আয়তন আছে। এখন ভর আর ওজন কি সেম জিনিস? কাইন্ডলি একটু জানাও তো ভাইয়াকে, ভর আর ওজন কি সেম? বলো তো বলো তো, ভর আর ওজন কি সেম জিনিস নাকি? কঠিন তরল বায়বীয়, হ্যাঁ 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 কঠিন তরল বায়বীয়। ভর আর ওজন কি সেম জিনিস নাকি? এটা ভাইয়াকে একটু জানিয়ে দাও। না না না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাইট রাইট, তোমরা তো অনেক বস, অনেক কিছু পারো। আমারে এই সময় যখন স্যাররা জিজ্ঞাসা করতো ভর আর ওজন সেম নি, আমি স্যার ভর আর ওজন যে পৃথিবীতে আছে এটা তো ভাই আমি জানতাম না। তোমরা অনেক জানো, ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো বলছো। হ্যাঁ ভর আর ওজন সেম জিনিস না। এখন কেন না? ভর জিনিসটা কি এটা তো আগে বুঝতে হবে। এই যে এতক্ষণ ভর ভর চিল্লাইতেছি, ভর কি? ভর হচ্ছে কোনো একটা জিনিসে মোট পদার্থের পরিমাণ। কি বললাম? মোট পদার্থের পরিমাণ। দ্যাট মিন্স আমরা কি কনক্লুশন আসতে পারি ভাইয়া? আমরা আসতে পারি যে কোনো একটা বস্তুতে যে পদার্থগুলো অ্যাকচুয়ালি থাকে, যেরকম এটার মধ্যে কি কি পদার্থ আছে, যেটা প্লাস্টিক যেহেতু কার্বন আছে, তারপর হচ্ছে এই যে এদিকে অ্যালুমিনিয়াম আছে, তারপর হচ্ছে কালার কোডিং এর জন্য বিভিন্ন রকমের জিনিস আছে, তারপর হচ্ছে আরো বিভিন্ন রকম জিনিস থাকতে পারে, এগুলো আমরা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ি, এগুলো পরের বিষয়। আচ্ছা ভর কি? ভর হচ্ছে কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। এখন ভাইয়া ওজনকে আপনি কেন আলাদা করলেন? দেখো ওজন মানে কি? ওয়েট। ওজনের ইকুয়েশন হচ্ছে W সমান mg। ভরকে যখন আমরা অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করব ভাইয়া তখন আমরা ওজন পাবো। কিন্তু আমরা বাজারে গেলে কি বলি? মামা 1 কেজি আলু দেন। 1 কেজি কি দেন? আলু দেন। 1 কেজি আলু দেন। এই জিনিসটা কি ভুল না ঠিক? বলো তো, এই জিনিসটা অ্যাকচুয়ালি ভুল। 1 কেজি আলু, এখন এটা কি দে? মামা বলে যে মামা ওজন হচ্ছে এত টাকা, কিন্তু ওজন তো নাই। ওজনের জন্য তো আমার অবশ্যই জি লাগবে, আর এটার একক হচ্ছে নিউটন, কিন্তু আমরা কি বলি? কেজি বলি। কেজি যখন বলবো তখন আমরা ভর বলবো। কিন্তু তুমি যদি দোকানে যা বলো ভাই আমাকে 1 ভর হ্যাঁ আলু দেন, তাহলে কি হবে? দিবে মায়। 1 কেজি আলুর দাম কত, বা 1 কেজি ওজনের আলুর দাম কত আমরা এটা বলি না? তখন যদি যাই বলছে 1 কেজি ভরের আলুর দাম কত, তখন দেখবা যে লোকে তোমারে পাবনাতে পাঠাইলেও পাঠাইতে পারে। সো আমরা অনেক জিনিস মিসকনসেপশনে শিখি, বাট কালার বিবর্তনে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ভুলগুলো তাও সঠিক কেন হয়ে যাচ্ছে আমি অ্যাকচুয়ালি জানি না, বাট ইনশাআল্লাহ দেখবো একদিন সোনালী দিন আসবে আমরা ভুলগুলো থেকে ওভারকাম করতে পারবো। আচ্ছা এই গেল হচ্ছে একটা দৈনন্দিন জীবনের ভুল, যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। হ্যাঁ যারা দেখছো কাইন্ডলি ভাইয়া লাইভটা একটু শেয়ার করে দাও, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, এবং তোমাদের এই লাইভের এক একটা কমেন্ট, জাস্ট একটা কমেন্ট, এগুলো আমাদের জন্য একটা অ্যাপ্রিসিয়েশন। আর হচ্ছে তোমরা যারা যারা জয়েন করতেছো ইনশাআল্লাহ সামনে আমাদের সাথে থাকবা বলে আমরা এই আশা রাখতে পারছি। আচ্ছা ঠিক আছে, হচ্ছে আমরা ভর আর ওজনে গেলাম। এখন হচ্ছে আমরা তরল পদার্থের এই জিনিসটা বুঝতে পারলাম যে নির্দিষ্ট এটার আকার নাই, দুষ্ট বাচ্চা তরল পদার্থ। আচ্ছা এখন হচ্ছে বায়বীয় বা গ্যাসীয়। বায়বীয় গ্যাসীয় তো কিচ্ছু নাই,
ব্যাক বেঞ্চার পোলাপান। লাস্ট কি আছে? শুধু ভর আছে, আর ভর মানে কি? পদার্থের পরিমাণ। এই গেল হচ্ছে পদার্থ আর পদার্থের অবস্থার কাহিনী। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছো। আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো। বুঝতে পারলে কাইন্ডলি ওয়াই লিখে জানিয়ে দাও। বাচ্চারা বুঝতে পারলে ওয়াই লিখে জানিয়ে দাও। ডান ব্রো, ডান ব্রো, গুড গুড গুড, গুড গুড গুড, শাবাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল নাইম। নাইম তুমি কাইন্ডলি আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও তো ভাই, তুমি কাইন্ডলি আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। আচ্ছা, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আমরা পড়বো কণার গতিতত্ত্ব। কি পড়বো ভাইয়া? কণার গতিতত্ত্ব। এখন কণা জিনিসটা কোত্থেকে আসতো ভাইয়া অধ্যায়ে? তোমরা সবসময় মনে রাখবা প্রত্যেকটা পদার্থই কি দিয়ে গঠিত? কণা দিয়ে গঠিত। এই জন্য হচ্ছে যে এদিকে কণার গতিতত্ত্ব আনছে। এই জিনিসটা হুদাই আনি নাই, আর এই জিনিসটা ভাইয়াও হুদাই আনি নাই, কারণ এই জিনিসটা হচ্ছে বোর্ডে আসতে দেখা গেছে, এবং এই জিনিসগুলো থেকে সামনে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে, আর এমসিকিউ তো আসবেই। হ্যাঁ, আচ্ছা, কণার গতিতত্ত্ব জিনিসটা কি সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা যায়। আগে একটু আমরা হেডলাইনটা লিখি। হেডলাইন হচ্ছে ভাইয়া কণার গতিতত্ত্ব। ওকে ফাইন। কণার গতিতত্ত্ব তুমি মনে রাখবা প্রত্যেকটা পদার্থ কি দিয়ে গঠিত? এই যে কণা দিয়ে গঠিত। হ্যাঁ, প্রত্যেকটা পদার্থ ভাইয়া কণা দিয়ে গঠিত। তো পদার্থ তিনটা কি কি? কঠিন, তরল, বায়বীয়, তাই তো? হ্যাঁ, এখন ধরো আমরা এই জিনিসটাকে একটু বইয়ের কঠিন ভাষা বাদ দিয়ে একটু আমাদের জীবন থেকে শিখি। কিভাবে শেখা যায়? সে ফর এক্সাম্পল আমি একটা বরফ ধরি। হ্যাঁ, একটা বরফ, এই ধরো বরফ। এই বরফটাকে আমি কি করলাম জানো? যে বরফটাকে আমি প্রথমে চুলায় রেখে তাপ দিলাম। হ্যাঁ, বরফটাকে যখন আমি তাপ দিলাম তখন কি হবে? সেটা তরলে পরিণত হবে। তরলকে যখন আমরা তাপ দিব তখন সেটা বাষ্পে পরিণত হবে। কিন্তু কেন বরফে তাপ দিলে তরল হবে বা পানি হবে? তরল বা পানিতে কি কথা? তো বরফকে তাপ দিলে কেন এটা পানিতে পরিণত হবে, এটা তো কোনোদিন ভাই কেউ জিজ্ঞাসা করে নাই। আসলে তো তরলে তাপ দিলে কেন এটা বাষ্প হবে ভাই? এটা তো বাষ্প না হয়ে অন্য কিছু হইতে পারতো, শিহাবত হইতে পারতো, আমার নামও তো হইতে পারতো, তাই না? যে বরফ না হয়ে তুমিও তো হইতে পারতো, বা তোমার অন্য কেউ তো হইতে পারতো। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা কেন হয়? এই জিনিসটার জন্য হচ্ছে কণার গতিতত্ত্ব কনসেপ্টটা নিয়ে আসা যায়। কিভাবে আনা যায়? এই যে বরফ, দেখো ভাইয়া বরফটা কিভাবে থাকে। ধরো আমি একটা এক টুকরা বরফ নিলাম। বরফের যে কণাগুলো খুব কম দূরত্বে নিয়ে একসাথে 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 গেজাগেজি করে লোকাল বাসের মতো লেগে থাকে। হ্যাঁ, এই যেভাবে হচ্ছে যে একদম লোকাল বাসের মতো একদম এরকম থাকে, একদম ছোট 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 কণার মধ্যে দিয়ে থাকে। যখন তুমি এটাতে ভাইয়া তাপ দিবা তখন হচ্ছে এই যে কণাগুলো আছে না, কণাগুলো ছোটাছুটি করে। দেখবা তোমার রুমের মধ্যে যদি তোমাকে আটকে রেখে আমি তাপ দিই, তুমি কিন্তু ছোটাছুটি করবা। এই জন্য হচ্ছে আগুন টাগুন লাগলে দেখবা যে মানুষ পদদলিত হয়ে মারা যায়। কেন মারা যায়? কারণ মানুষ ভয়ে আতঙ্কে ছোটাছুটি করে। এই কণাগুলো কিরকম? আতঙ্কের জন্য ভাইয়া ছোটাছুটি করে। ছোটাছুটি করার পরে কি হয়? তখন একটা নির্দিষ্ট দূরত্বে চলে যায়। তো নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে এটা তরলে পরিণত হয়। দেখবা তখন বরফটা গলে এরকম এরকম হয়ে যায়। এই যে তারা নির্দিষ্ট দূরত্বে গেল গা, এখন যে গেছে একটা, কেন গেছে? কারণ হচ্ছে এই যে ছোটাছুটির কারণে একটা নির্দিষ্ট গতি শক্তি পরিণত হয়েছে। কি সে পরিণত হয়েছে ভাইয়া? গতি শক্তি। এই যে গতি শক্তিতে পরিণত হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে গতিতত্ত্ব। এই যে একটা নির্দিষ্ট গতি শক্তিতে পরিণত হয়েছে এই ছোটাছুটির কারণে, অতঃপর তাদের মধ্যে কি হয়েছে? আণবিক দূরত্ব বৃদ্ধি পেয়েছে। কি হয়েছে ভাইয়া? আণবিক দূরত্ব বৃদ্ধি পেয়েছে। আণবিক দূরত্ব জিনিসটা কি? অণুসমূহের মধ্যে বিদ্যমান যে দূরত্ব। এই যে দেখো প্রথমে কি একসাথে গ্যাদারিং করেছিল, তারপর যখন আমরা তাপ দিলাম, যখন আমরা মাইর দিলাম, তখন হচ্ছে এরা সবাই কি ছোটাছুটি করা শুরু করলো। এই যে তাদের মধ্যে আণবিক দূরত্ব বৃদ্ধি পেতে থাকলো। আমরা তো ভাই ভালো মানুষ না, আমরা খারাপ। এমনি কি আমরা ফরমালিন খাই? অবশ্যই না। আমরা আবার কি করলাম? আরো মাইর দিলাম, মানে কি আরো তাপ দিলাম। আরো তাপ দেওয়ার কারণে কি হয়েছে? যে এরা তো যাও এখন একটু দূরে দূরে আছে, ঠিক আছে ভাই, শান্তিতে থাকতে দিলাম না, আমরা আরো তাপ দিলাম। এজ এ রেজাল্ট এরা হচ্ছে এরকম 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 দূরে চলে গেল। তারপর কি হলো? ওরা গ্যাসে কনভার্ট হয়ে গেল। তাই জন্য তুমি যদি একটি বরফকে আজকে চালিয়ে দেখতে পারো, তুমি যদি একটি বরফকে চুলায় দিয়ে রাখো, দেখবা কিছুক্ষণ পর সেটা লিকুইড বা তরলে পরিণত হয়েছে বা পানিতে পরিণত হয়েছে। তারপর হচ্ছে কি, যদি তুমি এটা রেখে দাও, তারপর দেখবা অনেকক্ষণ পর সেটা বাষ্পে পরিণত হয়েছে, মানে কি গায়েব হয়ে যাবে ম্যাজিকের মতো।
হ্যাঁ ঠিক আছে, এ হচ্ছে কণার গতিতত্ত্ব। আর এই জিনিসটা কেন হয়, যখন আমরা তাপ দেই তখন কি হয়, কণাগুলো ছোটাছুটি করতে থাকে, এই জন্য এর গতিশক্তি বাড়তে থাকে, গতিশক্তি বাড়তে থাকে। এই যে গতিশক্তিগুলো বাড়ে তার জন্য তারা তরলে পরিণত হয়। কিন্তু ওকে যদি আরো তাপ দেই গতিশক্তি আরো বাড়ে, গতিশক্তি আরো বেড়ে যায়। এজ এ রেজাল্ট ওরা একজন আরেকজন থেকে অনেক দূরে সরে যায়, এই জন্য আমরা এদেরকে দেখতেই পারি না, আলটিমেটলি আমাদের কাছে খালি চোখে ভ্যানিশ মনে হয়। এ হচ্ছে কণার গতিতত্ত্বের কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে 27 জন তোমরা দেখছো, মোস্ট প্রবাবলি 28 জন দেখছো, বেস্ট এক্সাম্পল ভাই। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, বিগ ফ্যান ভাই। ভাই আমি সবার বিগ ফ্যান, সবার বিগ ফ্যান। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, বন্ধুদের মাঝে ক্লাসটিকে ছড়িয়ে দাও। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। এই যে 29 জন দেখছো, তোমরা কাইন্ডলি শেয়ার করে দাও এবং বেশি বেশি রিঅ্যাক্ট দাও যাতে লাইভটা একদম ছড়িয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের কণার গতিতত্ত্বের কনসেপ্ট। দেন তোমাদের জন্য আমি যে কনসেপ্টটি রেখেছি ভাইয়া, সেটা হচ্ছে ব্যাপন। সেটা কি ভাইয়া? ব্যাপন। ওকে, ভালো কথা। ব্যাপন আবার কি জিনিস? আজীবন শুনছি তুমি আমার আপন, এখন দেখতেছি তুমি আমার ব্যাপন। ব্যাপন জিনিসটা কি দাঁড়াও বলি। ভাবতেছিলাম ভ্যালেন্টাইন ডেতে কাউকে বলবো তুমি আমার ব্যাপন, এখন ধরো ও যদি আবার মাইকটাই দেয় তাহলে তো একটা সমস্যা। এখন ধরো ফাল্গুন মাস, এখন কাউরে ব্যাপন বললো তো সমস্যা, ও বলবে যে ভাই ওর তো মনে হয় সমস্যা আছে, তাই জন্য আপন রে ব্যাপন বলতেছে। আবার নার্ড ভাবে, মানে বই পোকা, মানে পড়াশোনা করি সারাদিন, এরকম ভাবতে পারে। এখন দেখো আমরা আপন আই মিন ব্যাপন পড়াশোনা করব। ব্যাপন, ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে ভাইয়া ছড়িয়ে পড়া। কি ছড়িয়ে পড়া? তোমার খারাপ রেজাল্ট ছড়িয়ে পড়া, এমন কিছু না। মানে কেমিস্ট্রি ভাষায় ব্যাপন হচ্ছে মানে ছড়িয়ে যাওয়া, আর বাস্তবিক অর্থে ব্যাপন মানে হচ্ছে তোমার খারাপ রেজাল্ট যখন তোমার পাশের বাসার আন্টি কাকু যেটা সবার কাছে ছড়িয়ে যায়, এটাই হচ্ছে ভাইয়া বেসিক্যালি ব্যাপনের কনসেপ্ট। আচ্ছা, ব্যাপনের অ্যাকচুয়াল সংজ্ঞা কি? আগে ব্র্যাকেটে রেখে রাখি, ছড়িয়ে পড়া। ওকে, ছড়িয়ে পড়া। ব্যাপনের অ্যাকচুয়াল যে সংজ্ঞা, ব্যাপন কোন মাধ্যমে, ভয় পাওয়ার কিছু না, আমি আস্তে আস্তে মজা করে বুঝিয়ে দেব। কোন মাধ্যমে কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থের অণু অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের অঞ্চলে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে ভাইয়া? আপন বা ব্যাপন বলে। এখন কোন মাধ্যমে কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থের অণু অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের অঞ্চলে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। কি হাবিজাবি ভাই বক্তাছেন এই লাইভে এসে, আর কি কাজ কাম নাই? না, কাজ কাম আছে। দেখো, কোন মাধ্যমে কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থের অণু অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের অঞ্চলে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। এই জিনিসটা তোমাদের বুঝতে অবশ্যই একটু কঠিন লাগার কথা, আমারও কঠিন লাগছিল, মুখস্থ করতে কঠিন লাগছিল। তো এখন এই জিনিসটার বাস্তবিক একটা উদাহরণ দিই। ধরো তুমি পার্টি একতে যাবা, হ্যাঁ, তুমি আন্টি আঙ্কেল সবাই মিলে পার্টিতে যাচ্ছ। তো এখন কি করলা? তুমি বডি স্প্রে দিলা। এখন ওই দূর থেকে আন্টি বলতেছে যে এই আমার বডি স্প্রেটা কম মার, বা তোমার ভাই বডি স্প্রে মারতেছে আঙ্কেলেরটা, তো আঙ্কেল এসে দিল কানমলা, কি তোরে কি এটা মারতে বলছে? এটা আমি অফিসে গিয়ে মারি। এখন এদিকে তোমার ভাই বডি স্প্রে মারতেছে, আঙ্কেল ওই রুম থেকে কেমনে পাইলো? এটা একটা প্রশ্ন না? তুমি তো এদিক থেকে পানি খাইলে আঙ্কেল ওটা জানে না, কিন্তু বডি স্প্রে দিলে কেমনে জানে? বডি স্প্রে কি আঙ্কেলের সাথে কথা বলে? বডি স্প্রে কি আসলে প্রাণ আছে? কিন্তু নাই। কিন্তু কেন জানে? এই যে ধরো এই হচ্ছে আমার বডি স্প্রে, এখন ধরো আমি এটা মারলাম, এখন অবশ্য তোমার কাছে গন্ধ যাবে না, আমার আম্মুর রুমে হয়তো গেছে গন্ধ। এখন কথা হচ্ছে কেন এই জিনিসটা হইলো, কেন এই যে এই বডি স্প্রে মারলে সব দিকে গন্ধ ছড়ায়? এই যে কেন, এটা থেকে আসছে ভাইয়া ব্যাপনের কনসেপ্ট। এই যে আমরা বডি স্প্রে মারলাম, গন্ধ ছড়িয়ে গেল, সুন্দরী নরনারীরা চলে আসলো, এটাই হচ্ছে ব্যাপন। তার মানে কি, ব্যাপনের মধ্যে দেখবা কি হয়, এই যে আমার যে বডি স্প্রেটা ছিল এরকম ছিল না ভাইয়া, এরকম ছিল না। এই যে আমার যে বডি স্প্রে বি এস মানে বডি স্প্রে, হ্যাঁ, এই যে আমার এই বডি স্প্রেটা ছিল, বডি স্প্রেতে কি ছিল? এই যে এরকম 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 লিকুইডটা ছিল না, যেটা দিয়ে ফ্রেগনেন্সটা বের হয়। এই যে লিকুইডটা ছিল, যখন আমি প্রেস করলাম তখন কি হলো ভাইয়া? তখন হচ্ছে এই যে হাবিজাবি যে অঞ্চল, অধিক ঘনত্বের অঞ্চল থেকে কি হইলো? ওরা ভাই আমার বাঁচা,
ওরা কি করলো, চাচা আপন প্রাণ বাঁচা বলে বের হয়ে গেল। বের হয়ে কি হলো, পুরোটা এনভায়রনমেন্টে ছড়িয়ে দিল, পুরোটা এনভায়রনমেন্টে এই গন্ধটা ছড়িয়ে দিল। এজ এ রেজাল্ট আমার বাপ মা কাকা কাকি সবাই গন্ধটা পেয়ে গেল, এবং এটাই হচ্ছে ব্যাপন। তার মানে কি ভাইয়া, দেখো এই জিনিসটা কত ইজিলি বোঝা যায়। বডি স্প্রে দিয়ে তুমি চিন্তা করো, এই যে ধরো আমি আবার দেখাচ্ছি, এই যে ধরো আমার বডি স্প্রে, এখন এই যে আমি মারলাম, হ্যাঁ এই যে আমি মারলাম, গন্ধটা শুধু এইদিকে না বাহিরে ছড়াই গেছে। কেন ছড়াই গেছে, এই যে ব্যাপনের কারণে। এই যে অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে ছড়িয়ে গেছে, এই যে প্রসেসটা সেটাকে আমরা বলবো ব্যাপন। এখন কথা হচ্ছে, ব্যাপনের মধ্যে আবার এই যে ছিদ্র দিয়ে বের হয়ে যায়, এটারও একটা নির্দিষ্ট নাম আছে। এখন তোমরা আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবা এই নামটা তোমরা জানো না কি, বলো তো নামটা কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা কাইন্ডলি সবাই লাইভটাকে ব্যাপন করে দাও। হ্যাঁ হ্যাঁ, ছড়াই দাও ছড়াই দাও ছড়াই দাও, আমাদের এই গ্রুপ থেকে সব গ্রুপে ছড়াই দাও, বিগ ব্রেন। এখন তোমরা বলো, এই যে ছিদ্র দিয়ে বের হয়েছে, এটা কি কোনো নির্দিষ্ট নাম আছে নাকি এটাকে আমরা ব্যাপন বলবো? কাইন্ডলি আমাকে জানাও, কাইন্ডলি আমাকে জানাও বাচ্চারা। দেখি 29 জন দেখছো, একজন জানাচ্ছ না। এই যে এই যে, শাবাশ শাবাশ বাচ্চারা শাবাশ। নিঃসরণ, একদম একদম নিঃসরণ। কি বলে ভাই এটাকে? নিঃসরণ, নিঃসরণ। আচ্ছা, নিঃসরণ জিনিসটা কি? নিঃসরণ হচ্ছে এই যে ভাইয়া বডি স্প্রে যে বোতলটা ছিল, এই যে বডি স্প্রে বোতলটা ছিল, এটাতে যে ভাইয়া চাপ দিলাম, তাহলে কি হলো, সরু ছিদ্রপথ দিয়ে ফ্রেগনেন্সটা বের হলো। এই জিনিসটাকে আমরা কি বলবো? নিঃসরণ বলবো। কিন্তু এদিকে ঝামেলা আছে। কি ঝামেলা? ব্যাপন কিন্তু ভাইয়া লিখছি যে কঠিন তরল বায়বীয় যে কোনো অবস্থায় হতে পারে। নিঃসরণ অলওয়েজ হবে কি? গ্যাসে, মানে কি? বাষ্পে হবে। তার মানে আমরা নিঃসরণের সংজ্ঞাটা বলতে পারি যে উচ্চ চাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে সরু ছিদ্রপথে গ্যাস বের হয়ে আসার প্রক্রিয়াই নিঃসরণ। উচ্চচাপ অঞ্চল থেকে এই যে বোতল, এই যে বডি স্প্রে, এই যে ভাই প্রেস করলাম নিচের দিকে, তাহলে কি হলো, এদিক দিয়ে কিন্তু ফ্রেগনেন্স বের হলো, ফ্রেগনেন্স বের হলো। তারপর কি হলো, মানুষজন লাভ রিয়েক্ট দিল। এই যে ফ্রেগনেন্সটা ভাইয়া বের হলো, এই যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? সেটাকে আমরা নিঃসরণ বলতে পারি। ব্যাপন আর নিঃসরণ এক জিনিস হইতো যদি না এরা তিনজনই কঠিন তরল, মানে এরা দুজনই কঠিন তরল বায়বীয় তিন মাধ্যম হতো। কিন্তু এদিকে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে নিঃসরণ হয় কিসে? গ্যাসিয়াস মাধ্যমে, আর ব্যাপন হয় কিসে? তিনটাতে, কঠিন তরল গ্যাস তিনটাতেই হয়। এই হচ্ছে মেইন কথাবার্তা নিঃসরণ নিয়ে। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন চলো তোমাদের পাঠ্যপুস্তক, তথাকথিত পাঠ্যপুস্তকের একটা জিনিস দিয়ে ব্যাপনের আরেকটু ডেপথে যাওয়া যায়। কিভাবে যাওয়া যায়? ধরো আমরা দুমুখ খোলা একটা নল নিলাম। কি নিলাম ভাইয়া? একটা পাইপ নিলাম যেটার দুই পাশই খোলা। খুব ভালো কথা। এখন আমরা কি করলাম? তুলা নিলাম। তুলা নিয়ে কি করলাম? এক পাশে দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক পাশের তুলাতে দিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হবে বলতো? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিলে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। কেমনে বুঝলেন? দেখো, হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণে কি থাকে? H+ আর Cl-, আর এটাতে কি থাকে? NH4+ আর OH-। এখন কি হবে ভাইয়া? এইটা চলে যাবে এই পাশে আর NH4 চলে যাবে Cl এর সাথে, এই জন্য তৈরি হয়ে যাবে NH4Cl। এখন এই জিনিসটা কি HCl এর কাছে থাকবে নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কাছে থাকবে? দেখি কে জিনিস বলতে পারো নাকি?
এই জিনিসটা কি HCl এর কাছে থাকবে নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কাছে থাকবে? দেখি বলতে পারো নাকি? এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এটা কোন পাশে যাবে? HCl এর দিকে আসবে নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দিকে যাবে? তোমরা হয়তো কেউ পারছো না। হ্যাঁ, সরু ছিদ্রপথে উচ্চচাপ থেকে নিম্নচাপ। হ্যাঁ রাজিয়া সুলতানা বেগম, ইউ আর রাইট, নিঃসরণ সংজ্ঞা দিয়ে দিয়েছো একদম কোপ। এই সংখ্যাটা হ্যাঁ HCl এর দিকে। অ্যাবসলিউটলি রাইট আশিক আলম, ইউ আর এ জিনিয়াস। এই যে এইদিকে হচ্ছে সাদা ধোঁয়াটা সৃষ্টি হবে। এই যে সাদা ধোঁয়াটা সৃষ্টি হবে না, এটা হচ্ছে কিসের? অ্যামোনিয়াম ক্লোরাইডের। এখন এই যে একদিকে চলে আসলো, কেন ওই পাশে গেল না? এই জিনিসটাই হচ্ছে ব্যাপন হারের কনসেপ্ট। কিসের কনসেপ্ট? ব্যাপন হারের। ব্যাপন হার আবার কি? হার মানেই বুঝবা একক সময়। হার মানে কি? একক সময়। একক সময়ে একটা পদার্থর বিপরীত হওয়ার বা ছড়িয়ে পড়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে ব্যাপন হার। এই ব্যাপন হার জিনিসটা কি করে ভাইয়া? ব্যাপন হার জিনিসটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্টের উপর নির্ভর করে। কি কনসেপ্ট? সেটা হচ্ছে ভর। কিসের উপর নির্ভর করে ভাইয়া? ভর। এখন চলো আমরা এই জিনিসটা একটু শিখি কিভাবে এগুলা নির্ণয় করতে হয়। ধরো আমি HCl এর কথাই ধরি। HCl টোটালের ভর হচ্ছে 36.5, ক্লোরিনের 35.5 আর H এর 1, 36.5। এবার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়ামের কত ভাইয়া? 7 গুণা 14 আর 4টার জন্য 4। অক্সিজেনের হচ্ছে 16 আর H এর কত? 1। এ হচ্ছে কত হয়? 16 আর 4 20, 21, 25, 35। দেখো কি হইল কাহিনী, কি হইল কাহিনী। একটা হচ্ছে 35, একটা হচ্ছে 36.5। এখন এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা HCl এর দিকে আসলো, তার মানে কি HCl বেশি দৌড় মারছে নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বেশি দৌড় মারছে? বলো তো দেখি, এই জিনিসটা বলতে পারো নাকি? HCl বেশি দৌড় মারছে নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা বেশি দৌড় মারছে? কোন জিনিসটা বেশি ছড়াইছে? কাইন্ডলি জানাও তো ভাইয়াকে। HCl বেশি ছড়াইছে? শিওর তোমরা? কোন জিনিসটা ছড়াইছে? ও আচ্ছা, তোমরা মেবি আগেরটার অ্যানসার দিচ্ছিলা। কোন জিনিসটা বেশি ছড়াইছে এই জিনিসটা ভাইয়াকে একটু জানো। মানে অধিক এলাকা জুড়ে গন্ধ ছড়াইছে কোন জিনিসটা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তারপর তারপর বাকিরা জানাও, বাকিরা জানাও, বাকিরা তাদের ওপিনিয়ন জানাও। ভুল হলে দিকে কেউ মারতেছে না, মারার কোনো ওয়েও না অ্যাকচুয়ালি। সো তুমি যদি শিখতে চাও ইনশাআল্লাহ জিজ্ঞাসা করতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে কোন জিনিসটা অ্যাকচুয়ালি ছড়াইছে বেশি? বেশি ছড়াইছে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই কারণে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে দূরে গিয়ে HCl এর কাছে যে জিনিসটা অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করেছে। এখন কথা হচ্ছে কেন জিনিসটা বেশি ছড়াইছে? তোমরা এই জিনিসটা কেন বেশি ছড়াইছে এই জিনিসটার জন্য কি রিলেটেড ভাইয়া? ভর রিলেটেড। কিভাবে ভর রিলেটেড? দেখো আমি তোমাকে বুঝাচ্ছি। অলওয়েজ তুমি যখন দৌড় প্রতিযোগিতা দেখতে যাবা, আমি একটা জিনিসও ভাইয়া রকেট সায়েন্স কিছু বুঝাবো না, তোমাদের জীবন থেকে যে জিনিসগুলো আসছে অ্যাকচুয়ালি এগুলাই বুঝাবো। এবং এগুলো থেকে ডেপথে গিয়ে কিভাবে প্রশ্ন সলভ করা যায় এবং বোর্ডে প্রশ্নটা কিভাবে এসেছিল এবং কেন আমি এটা পড়াচ্ছি, অবশ্যই একটা রিজনে পড়াচ্ছি। এই জন্যই তো প্রিসাইজ কথাটা সার্থকতা। আমি বললাম না, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। হাবিজাবি পড়ায় লাভ নাই। এখন এই জিনিসটা কেন পড়াচ্ছি এটা নিয়ে আসছি। এটার কেন এই জিনিসটা আমি ভেদ ধরলাম। হ্যাঁ তাহলে আগে একটু বুঝাই নি। এই যে ধরো কি বললাম ভাইয়া, ভরের উপর এই যে ব্যাপন হারটা নির্ভর করে। কিভাবে নির্ভর করে? ধরো একটা মোটা মানুষ আর একটা চিকন মানুষ। হ্যাঁ একটা মোটা মানুষ একটা চিকন মানুষ, এটা হচ্ছে ওদের ভুঁড়ি, যথাক্রমে ওদের ভুঁড়ি হচ্ছে এরকম। সো মোটা মানুষ দেখবা দৌড় প্রতিযোগিতা কি হয়, মোটা মানুষ দৌড় প্রতিযোগিতা কম্পারেটিভলি পিছনের দিকে পজিশন করে। আর আমার মতো যারা চিকন হ্যান্ডসাম, একটু সুনাম করে দিলাম, আচ্ছা আমার মতো যারা চিকন মানুষ আছে ওরা কি করে? ওরা হচ্ছে ফার্স্ট দৌড় মারে। কি করে ভাইয়া? ফার্স্ট দৌড় মারে। দেখবা তোমার আঙ্কেল আর তোমার মধ্যে, বা যখন
আন্টি তোমাকে মারতে আসে, তুমি তো দৌড় দিয়ে পালাই যাও। কেন তুমি পালাই যাও? আন্টি কেন ধরতে পারে না? এই যে ব্যাপন, আন্টির ভর বেশি, আন্টি এই কারণে দৌড়াইতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে কথা। এখন এই জিনিসটা অলওয়েজ মনে রাখবা যে একটা নেমোনিক, ভাইয়া অলওয়েজ মনে রাখতে হবে এই জিনিসটা, যে মোটা মানুষ ধীরে দৌড়ায়। মোটা মানুষ কি করে? ধীরে দৌড়ায়। এই জিনিসটা কাইন্ডলি নোট ডাউন করে নাও। এই জিনিসটা জানলে জীবন সুন্দর। এই যে একটু আগে যারা একটু ভুল টুল অ্যান্সার দিচ্ছিলা, এই জিনিসটা যদি মনে রাখো যে মোটা মানুষ ধীরে দৌড়ে, জিনিসটা মনে রাখার কিছু নেই, এটা অ্যাকচুয়ালি রিয়েল ঘটনাই তো, মোটা মানুষ তো আসলেই ধীরে দৌড়ে। তাহলে কি হবে? এই জিনিসটা আমরা মনে রাখতে পারি যে যার ভর বেশি, যদি ধরো তোমার ভর বেশি, তাহলে কি হবে? তোমার ব্যাপন হার কম। দেখো, তোমার যদি ভর বেশি হয়, ব্যাপন হার কম, কেননা তুমি মোটা ভটকা। তোমার জিমে যাওয়া উচিত। তোমার দৌড়াদৌড়ি না করে আগে জিমে যাও, তারপর দৌড়াদৌড়ি করো। যার ভর বেশি তার ব্যাপন হার কম। এ হচ্ছে কথাবার্তা। এজ এ রেজাল্ট আমরা বুঝতে পারলাম যে যেহেতু এটার কম, সো এটা বেশি দৌড়াদৌড়ি করবে, এটার যেহেতু ভর বেশি, এটা কম দৌড়াদৌড়ি করবে, তাই জন্য এইটা বেশি দৌড় দিয়ে এসে পড়েছে। এজ এ রেজাল্ট আমরা কি দেখতে পাচ্ছি? HCl এর দিকে এই যে সাদা যে ধোঁয়াটা সৃষ্টি হয়েছে এটা। এখন আমার কথা হচ্ছে কেন আমরা এই পেঁচালটা পারছি জানো? এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 17-তে চলে এসেছিল। মোটাদের ইনসাল্ট করা না, না ইনসাল্ট করা না, যে মোটিভেশন দেওয়া যে জিম করা ইম্পর্টেন্ট, হেলথ কনসিয়াস হওয়া ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি এটা বলতেছে। এই তো হ্যাঁ, দিলরুবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আমার অনেক সৌভাগ্য যে আমার আন্টি, হ্যাঁ আমি মানে যাদের সাথে ছোটবেলায় মোমেন্ট কাটিয়েছি, যাদের সাথে অ্যাকচুয়ালি বড় হয়েছি, এই জিনিসগুলো ফিল করার চেষ্টা করছি। মানে আমার এসএসসি, আমার কুমিল্লার থেকে আমার আন্টি দেখতেছে, ইভেনচুয়ালি আমার আন্টির যে মেয়ে মানে আমার বন্ধুর বোন, সেও দেখতেছে। তো এই জিনিসটা আমার জন্য আসলেই সৌভাগ্যের ব্যাপার এবং নস্টালজিক হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। যে কারণ আমি যখন স্কুলে পড়তাম, আমার ওই বন্ধুর সাথে একসাথে যেতাম, আজকে তার বোন আমার ক্লাস দেখতেছে। অনেক বড় একটা ব্যাপার আসলে। আসলে এই ছোট ছোট জিনিসগুলো লাইফে অনেক স্যাটিসফ্যাকশন দেয়। তুমি যদি সবসময় এক্সপেকটেশন বিগ রাখো না, যে ধরো আমি এলন মাস্ক হয়ে যাব, আমি অমুক হয়ে যাব, তমুক হয়ে যাব, অ্যাকচুয়ালি কিছুই হইতে পারবে না। অ্যাকচুয়ালি তুমি ছোট ছোট গোল নিয়ে আগাও। আজকে আমি 10 টাকা জমাবো, কালকে 20 টাকা জমাবো, আজকে একটা মানুষকে আমি দান করব, আজকে কিছু ভালো কাজ করব। এই যে ছোট ছোট গোলগুলো আছে না, তোমাকে অনেক বেশি বেশি স্যাটিসফ্যাকশন দিবে, যেটা তোমাকে অ্যাকচুয়ালি বড় বড় যে গোলগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে অনেকাংশে মোটিভ করবে। কিন্তু তুমি যদি ধুম করে বলো যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমি 1 কোটি টাকার মালিক হব, এই যে বললা, হইতে তো পারলা না, তাহলে কি হলো? দিন শেষে তুমি আরো নিজেরে একটা গার্বেজে ফেলাই দিলা। এই হচ্ছে কথাবার্তা। তো আমরা মোরাল অফ দ্য স্টোরি কি বুঝলাম? যে মোটা মানুষ আস্তে দৌড়াবে, তার মানে যার ভর বেশি থাকবে তার ব্যাপন হার কম হবে। এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এই জিনিসটা কেন পড়ালাম? এই জিনিসটা পড়ানোর মূল রিজন হচ্ছে এটা আমাদের কুমিল্লা বোর্ডে 17 সালে চলে এসেছে এবং এই জিনিসটা এইভাবেই তোমরা ব্যাখ্যা করবে। অবশ্যই মোটা মানুষ দিয়ে ব্যাখ্যা করবে না, তোমরা ব্যাখ্যা করবা হচ্ছে যে এদিকে HCl আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া নিম্নরূপ, তখন তোমরা দেখাবা যে বিক্রিয়াটিতে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর H2O। এখন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দেখতে পাচ্ছি, HCl এর দিকে বেশি ঝুঁকে আছে। কেন ঝুঁকে আছে? কারণ আমরা যদি নিম্নোক্ত ভরগুলো নির্ণয় করি, তাহলে দেখা যাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর 35 এবং HCl এর ভর হচ্ছে 36.5। আমরা জানি যে যার ভর বেশি, যার আণবিক ভর বেশি, সে হচ্ছে ব্যাপন কম ঘটায়, আর যার আণবিক ভর কম সে হচ্ছে ব্যাপন বেশি ঘটায়। তাই পরিশেষে আমরা বলতে পারছি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বেশি ব্যাপৃত হবে অপেক্ষাকৃত HCl এর তুলনায়। এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট। আশা করি বুঝতে পারছো এবং তোমাকে কিভাবে লিখতে হবে সেটাও বলে দিছি ভাইয়া। এগুলো নির্ণয় করে দিবা, 1 মার্কও কাটার কোনো জো নাই, আর চিত্র তো মাস্ট। যত ফিগার আঁকতে পারবা তত হচ্ছে মার্ক বেশি পাবে। জি ভাইয়া, থ্যাঙ্কস, তোমাদেরকে থ্যাঙ্কস। জোস ক্লাস হচ্ছে শিয়া উৎসবের আমেজ ক্লাসে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের কথাবার্তা। মোটা মানুষের থিওরি দিয়ে আমরা এই জিনিসটা একদম প্রিসাইজলি ডান করে ফেললাম। চলো আমরা আরেকটু দেখি, আরেকটু কি দেখব। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোমবাতির ইতিকথা। ভাবতেছি ভাই একটা বই লিখবো। কি লিখবো? বই লিখবো মোমবাতির ইতিকথা। মোমবাতি মানে কি জানো? মানুষের জীবনটা অ্যাকচুয়ালি মোমবাতির মতো। কখন যে কি হয় কেউ বলতে পারে না, বাট একটা না একটা সময় প্রজ্বলিত হবে এবং সবাইকে আলোকিত করে দেবে। তুমি ভাবতেও পারবে না কোন দিন তুমি আলোকিত হবা। এই জন্য ওয়ার্ক হার্ড, ড্রিম বিগ। এ হচ্ছে কথাবার্তা। দেখি তোমাদের জন্য ভাই নেক্সট কনসেপ্ট কি রেখেছি। ঈশ্বরের পড়ালাম, এই যে বললাম না মোমবাতি নিয়ে খেলাধুলা। মোমবাতির কি অবস্থা? মোমবাতির যে অবস্থা
মোম, মোমবাতির যে অবস্থা সে অবস্থা পুরাই সস্তা। কি হয়েছে? মোমবাতির তিন অবস্থা দেখা যায়, কঠিন তরল বায়বীয়। কি অবস্থা দেখা যায়? কঠিন তরল বায়বীয়। তোমরা একটু নেড়ে চেড়ে বসো, মাঝখানে আমি যে কোনো ভাবেই হোক একটা এমসিকিউ দিয়ে তোমাদেরকে টেস্ট করব। আর এমসিকিউর নিয়মটা আমি একটু পরে যাচ্ছি, আমি এমসিকিউ নিয়মটা বলে দিই। তোমাদের জন্য থাকবে 5টা এমসিকিউ। একটা এমসিকিউর মূল্য হচ্ছে ভাইয়া, তুমি যদি পারো, প্রাইজ মানি 100 টাকা। তার মানে 5টার দাম কত? 500 টাকা। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে যে ব্যক্তি টানা 5টা, এই যে এরকম টানা 5টা সঠিক উত্তর দিল, সেই কত টাকা পেয়ে গেল? 500 টাকা পেয়ে গেল। কিন্তু ধরো তুমি প্রথম প্রশ্নটার অ্যানসার দিলা, দ্বিতীয় প্রশ্নের উত্তর আরেকজন অ্যানসার দিল, তাহলে কি হলো? তোমার 100 টাকা মাইনাস, সে 100 টাকা পেয়ে গেল। এখন ধরো সে টানা 2টা প্রশ্নের উত্তর দিল, কিন্তু তৃতীয় প্রশ্নের উত্তর সে আবার দিতে পারলো না, তাহলে কি হলো? তার এই যে 100 200 টাকা কামাই করলো, সেটা মাইনাস হয়ে গেল। এটাই হচ্ছে কাহিনী মে টুইস্ট। তুমি যদি 500 টাকা পেতে চাও, সবগুলা প্রশ্ন তোমাকে কারেক্টলি অ্যানসার দিতে হবে, কিন্তু কথা আছে, লাস্ট যে প্রশ্নটা আছে, লাস্ট প্রশ্নটা যে পারবা সে অ্যাকচুয়ালি 100 টাকা পেয়ে যাবা। লাস্ট প্রশ্নটা যে পেয়ে যাবা পারবা, সে ভাইয়া থেকে 100 টাকা গিফট বলতে পারো, আশীর্বাদ বলতে পারো, যাই বলতে পারো, একটা টোকেন অফ লাভ পেয়ে যাবা। কি পেয়ে যাবা? টিএল, টোকেন অফ লাভ পেয়ে যাবা। এই হচ্ছে কথা। তো তুমি যদি মনোযোগী হয়ে থাকো, প্রত্যেকটা প্রশ্নের প্রথমে অ্যানসার দাও, ভাইয়া তোমাকে 500 টাকা দিতে রেডি। আজকে খেলা হবে, আজকে খেলা হয়ে যাবে 500 টাকার। প্রথমটা যে অ্যানসার দিতে পারবে, প্রত্যেকটা প্রশ্নের প্রথমে যদি তুমি অ্যানসার দাও, ওয়েলকাম, 500 টাকা পেয়ে যাচ্ছ। কিন্তু তুমি যদি প্রথমটা অ্যানসার দিতে, দ্বিতীয়টা অ্যানসার দিতে লেট করো, তাহলে কি হবে? তোমার 100 টাকা মাইনাস গেল। দ্বিতীয় যদি অ্যানসার করলো, সে 100 টাকা পেলো। কিন্তু দ্বিতীয় প্রশ্ন যদি সে আবার পরেরটাও অ্যানসার দেয়, তাহলে 200 টাকা পেলো। কিন্তু তৃতীয় প্রশ্ন যদি আবার ভুল করে, তাহলে তার 200 টাকা মাইনাস হয়ে গেল। আশা করি তোমরা প্রসিজারটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো একটু কমেন্ট সেকশনে ওয়াই লিখো তো, কমেন্ট সেকশনে ওয়াই লিখো। ক্লাস করে মজা পাচ্ছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কিছু দেখতে পাই না কেন? কেন দেখতে পাচ্ছ না? সবাই তো দেখতে পাচ্ছে। অনেক এনজয় করছি ভাইয়া। এই কমেন্টগুলো অ্যাকচুয়ালি সত্যি অনেক অনেক রাত জায়গা সার্থকতা নির্ভর করে। ঠিক আছে, তোমরা কাইন্ডলি জানাও তো ভাইয়ার এই টেকনিকটা বুঝতে পারলা নাকি, কিভাবে তোমাদেরকে প্রাইজ মানে ওয়াই 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 ওয়াই। ওফ, জোস জোস জোস। পোলাপান পোলাপান এত জোস হইলে কেমনে হয়? আমি তো এত জোস ছিলাম না বাচ্চাকালে, তোমরা এত জোস কেমনে? আমি তো এটাই বুঝি না। একটু জানাও তো তোমরা কেন এত জোস? আমি তো এত জোস ছিলাম না। এই যে আমার যে বন্ধু রিফাত মজুমদার, সে কিন্তু আমার বাচ্চাকাল থেকে চিনে, তারা জিজ্ঞাসা করে, আমি তো এত জোস ছিলাম না। দেখো, এই যে মোমবাতি রীতি কথা, চলো আমরা একটা মোমবাতি আঁকি। লো বাজেট, লো বাজেটও বলা যায় না, এই মোমবাতি ভালোই তো সিং টাকাটা। ধরো এই যে গলিত মোমবাতি, হ্যাঁ, এই যে ধরো গলিত মোমবাতি। জোস শিয়া ভাই, আপনি তো জোস আঁকেন ভাই। হ্যাঁ আমি জানি তোমাদের মনে ওইটা প্রশ্ন যাচ্ছে যে ভাই নিজে সুনাম করতেছে, আসলে করতেছি, তোমরা কেউ তো করো না, খারাপ না থাক। এই লাল কালিটা দিয়ে জিনিসটাকে নষ্ট করার দরকার নেই, জিনিসটাকে পুরো ব্ল্যাক দিয়ে একটু ডিটেইলিং করি, তাহলে কি হবে জানো, জিনিসটাকে তোমরা ফিল করতে পারবা। এই যে দেখো মোমবাতি আঁকলাম। কি আঁকলাম ভাইয়া? মোমবাতি আঁকলাম। এই যে মোমবাতি, এই মোমবাতিতে কি আছে ভাইয়া? এই যে দেখো একটা সুতা আছে না, চলো আমরা সুতাটার মধ্যে তো আগুন লাগাইলাম, ঠিক না? দিয়া সেলাই দিয়ে কি করলাম? এই যে ধরো একটি দিয়া সেলাই দিয়ে সুতাটার মধ্যেই তো আগুন লাগাইলাম। হ্যাঁ, এই যে আগুন লাগাইলাম, তাহলে কি হয়? সংসারে আগুন না, সুতাতে আগুন, কিন্তু ভালোভাবে বুঝছো। হ্যাঁ, যে আগুনটা যখন লাগাইলাম, তখন কি হবে ভাই জানো? এই যে কঠিন যে মোমটা আছে, এই যে কঠিন মোম, এই কঠিন মোমটা কি হবে? তাপের কারণে ভাইয়া, এই যে তাপ মানে কি, ডেল দিয়ে তাপ বুঝায়, বাংলাতেও লিখে দেই তাপ। কঠিন যে মোমটা, সেটাতে যখন আমরা দিয়া সেলাই দিয়ে সুতাতে আগুন লাগাইলাম, তাহলে সেটা কি হবে ভাইয়া? তরল মোমে কনভার্ট হবে। কি হবে? তরল মোমে কনভার্ট হবে। এদিকে কথা আছে। কি কথা আছে? এই যে তরল মোমটা, তরল মোমের ক্ষেত্রে দুইটা কেস হয়। কি দুইটা কেস ভাইয়া? এদিকে একটা দেই, এদিকে একটা দেই। তরল মোমটাকে যখন আরো বেশি তাপ থাকবে না, তরল মোমটাকে যখন আরো বেশি তাপ দেওয়া হবে,
যে ধরো আরো বেশি তাপ প্রডিউস করা হলো, তখন কি হবে ভাইয়া? সেটা বাষ্পে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? বাষ্প। পুষ্প না, বাষ্প। হ্যাঁ, বাষ্পে কনভার্ট হবে। আবার যখন বাষ্পে কনভার্ট হবে তখন কিছু তো তরল এরকম থাকবে যে কিছু তরলে ভালোভাবে বাষ্প মানে তাপ যাবে না, সেই তরলগুলা কি হবে ভাইয়া? সেই তরলগুলা আবার কঠিন মোমে পরিণত হবে। এই জন্যই দেখো এই জায়গাতে দেখো গলিত মোমগুলা এদিকে এসে কি হয়েছে? কঠিন মোমে পরিণত হয়েছে, এদিকেও কিছু পরিমাণ কঠিন মোম রয়েছে। তাহলে কি হলো মুদ্রা কথা? মুদ্রা কথা হচ্ছে বেসিক্যালি একটা মোম তো কঠিনই থাকে, যখন আমরা সেটা সুতাতে আমরা আগুনটা জ্বালাই তখন তো তাপ অ্যাকচুয়ালি প্রডিউস করা হয়, তখন কি হয়? সেটা তরল মোমে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয় ভাইয়া? তরল মোমে কনভার্ট হয়। তরল মোমে যখন কনভার্ট হয় সেটা অবশ্যই কিছু তাপ অ্যাবজর্ব করবে, আবার কিছু কিছু জায়গায় তাপ অ্যাবজর্ব করবে না। যে জায়গায় তাপ অ্যাবজর্ব করবে সেটা ভদ্র বাচ্চার মতো বাষ্প হয়ে যাবে, আর কিছু বাচ্চা দৌড় দিবে, দৌড় দিয়ে কি হবে? কঠিন মোমে কনভার্ট হয়ে যাবে। এই হচ্ছে মোমের কাহিনী। তোমাদের বইয়েও জানি একটু ঝামেলা টামেলা করে লেখা আছে। আর্টটা জোস হয়েছে, আরে বাপরে, সেই সেই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার একটা ছোট্ট আর্ট পেজ আছে তো, শিয়াব ভাই বাচ্চা কাল থেকে জোস। ওরে বাপরে, আপনাদের সান্নিধ্য পেয়ে, আচ্ছা সান্নিধ্য পেয়ে কি হয়েছে কাইন্ডলি একটু জানাও। আর্টটা জোস হয়েছে, ওফ, করা করা করা। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হইতে পারছো। ক্লিয়ার যদি হও কাইন্ডলি দুষ্ট বাচ্চা কিংবা ভদ্র বাচ্চারা ওয়াই লিখে দাও। ক্লিয়ার যদি হও কাইন্ডলি ওয়াই লিখে দাও। তারপর তোমাদের জন্য একটি প্রশ্ন রাখতে পারি ভাইয়া। কি প্রশ্ন রাখা যায় দেখি, কি প্রশ্ন রাখা যায়? তোমরা ওয়াই লেখো, ওয়াই লিখলে প্রশ্ন দেখবা তোমাদের সামনে দুম করে চলে আসছে। ওয়াই 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 ওয়াই। পেজের নাম হচ্ছে শিহাবস আর্ট রিদম। তুমি নিচে সার্চ দিলেই পাবা। পেজ টেজ নিয়ে তুমি পরে আমার সাথে কথা বলতে পারো। এখন আমরা পড়াশোনায় থাকি। পড়াশোনায় থাকি হচ্ছে এই যে জিনিসটা গেল। এখন হচ্ছে তোমাদের জন্য কি ভাইয়া, ভাই একটা কুইজ দিব। গেট রেডি পোলাপান, নড়ে চড়ে বসো। পোলাপান নড়ে চড়ে বসো। আমাদের সময় কোনো স্যার এমনি কুইজ টুইজ দিত না, দিলে হয়তো অ্যাকচুয়ালি এক প্লেট ফুচকা আর একটু রিক্সা ভাড়াটাও জমতো 100 টাকা দিয়ে, ঠিক না? তো দেয় নাই। তো তোমাদের সময় দেখো আমরা কত ভালো। প্রশ্ন হচ্ছে কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? অপশনগুলো দিচ্ছি, পোলাপান নড়ে চড়ে বসো, অপশনগুলো দিচ্ছি। Your time starts now. দেখি 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 কে আগে অ্যান্সার দিতে পারে। জলদি জলদি জলদি। কঠিন বলে হবে না, অপশনে কঠিন ছিল না। রিফাত কাইন্ডলি দেখিস তো কে আগে অ্যান্সার দেয়, আমিও তো দেখতেছি। সাউন্ড ক্লিয়ার? আশা করি প্রশ্ন দেখা যাচ্ছে। ভাই একটু সরি, এটা কিন্তু ভাইয়া কণার গতিতত্ত্বে পড়ায় আসছি। রুকসানা আফরিন, আমরা আমাদের প্রথম অ্যান্সার পেলাম রুকসানা আফরিন থেকে। দ্বিতীয় অ্যান্সার পেলাম রাকিবুল ইসলাম জেকিবি থেকে। আচ্ছা, বাকিরা অ্যান্সার করো, বাকিরা অ্যান্সার করো, অ্যান্সার করো। অ্যান্সার করলে জানা হবে, ভুল থেকে শেখা হবে। কঠিন কিন্তু অপশনে ছিল না অঙ্কিতা আপু, কঠিন কিন্তু অপশনে ছিল না। ডালিয়া খান, আইরিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রিফাত কি আসোস? এটা কিন্তু ভাইয়া কণার গতিতত্ত্বে পড়ে আছে। ঘ ঘ ঘ। হ্যাঁ তোমরা সবাই সঠিক দিচ্ছ। তোমরা কাইন্ডলি ভাইকে জানিয়ে দাও যে প্রথমে কে অ্যান্সার দিছে, তোমরা জানিয়ে দাও। হয়তো ঘ। আরে আদিব আসছো, খুব ভালো হয়েছে। আদিব একটু দেখো তো কে প্রথমে অ্যান্সার দিছে।
ফার্স্ট অ্যান্সার রুকসানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালিম সাদমান সিয়াম বন্ধু তুই একটু দেখতো কে অ্যাকচুয়ালি অ্যান্সার দিছে, তুই তো লাইভে আছিস। আর আমার বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি তোমরা একটু কাইন্ডলি জানো। ভালো হচ্ছে ভাই আপনার এফোর্ট কে অ্যাপ্রিসিয়েশন। উফ দিস কমেন্টস মিন্স এ লট। তুমি কাইন্ডলি আদিবা তুমি কাইন্ডলি আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করিয়ে দিও তো। আচ্ছা আমাদের কারেক্ট অ্যান্সার কি সেটা তো দেখলাম, সেটা হচ্ছে রুকসানা। তোমরাও কমেন্টে জানিয়ে দাও কে হচ্ছে প্রথম। আমার বন্ধু সেলিম সাদমান সিয়াম জানিয়ে দিয়েছে, তোমরাও কাইন্ডলি জানিয়ে দাও। আর আমি সলিউশনে চলে যাই। কোনটির আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি? আমরা জানি কঠিন পদার্থের আন্তঃনবিক শক্তি বেশি। কেমনে বুঝলেন? প্রথমেই দেখো একটা চিত্র ভেব মনে আছে, এই যে এরকম 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 ডট দিয়ে আঁকছিলাম যে অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করবে, এই যে কঠিন। এদিকে কার্বন ডাই অক্সাইড কি? গ্যাস। আজীবন জানতাম কার্বন ডাই অক্সাইড গ্যাস। পানি কি? তরল, যেটা আমরা খাই। মিথেন কি? গ্যাস, যেটা আমাদের গ্যাস কি, এটা আমাদের চুলাতে থাকে, চুলাতে আমাদের মিথেন গ্যাস থাকে। আর এটা কি ভাইয়া? কঠিন। আয়োডিন কি? কঠিন। আয়োডিন কেমন জানো? আয়োডিন হচ্ছে লবণ। হ্যালোজেন, আয়োডিন কি? হ্যালোজেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ভাই আমি প্রথম দিয়েছিলাম রুকসানা, আফরিন রুকসানা, এই যে সবাই বলতেছে রুকসানা। ইয়েস, তাহলে আমাদের তোরা কাইন্ডলি একটু নোট ডাউন করিস তো কে প্রথম। আমাদের প্রথম বিজয়ী হচ্ছে রুকসানা। অভিনন্দন তোমাকে রুকসানা, আশা করি তুমি লাইভটি দেখছো এবং নেক্সট অপশনগুলো ফার্স্ট অ্যান্সার দিয়ে তুমি জিতে যাবে ইনশাআল্লাহ 500 টাকা। আর বাকিরাও রেডি থাকো, রুকসানা যেন 500 টাকা জিততে না পারে, তুমি যেন বাকি 400 টাকা জিতো, ঠিক আছে? বাদ যাবেন একটি শিশু, আজকে খেলা হবে প্রিসাইজলি। কোনটির আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি? কঠিন পদার্থের আয়োডিন হচ্ছে কঠিন, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো we can easily say that the correct answer must be iodine or option D or ঘ। ওকে, একটি প্রশ্ন চলে গেল আমাদের। লাইভে থাকো, মাঝখান দিয়ে প্রশ্নগুলো চলে আসবে, হুটহাট করে চলে আসবে। সো রেডি থাকো এবং ভালোভাবে বুঝতে থাকো জিনিসগুলো। আমি চাচ্ছি এক্সাম হবে লাইভে। লাইভ এক্সাম হলে কি হবে যে আমিও বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি জিনিসপত্রগুলো কি হচ্ছে এবং একটা প্রপার ফিডব্যাক তোমাদের থেকে পেতে পারবো যে তোমরা অ্যাকচুয়ালি বুঝছো নাকি, ঠিক আছে? তারপর আমি এই প্রশ্নটাকে একটু মার্ক করে রাখি যেহেতু এটা শেষ। নেক্সট আমাদের কি টপিক আছে? নেক্সট হচ্ছে মোমের 3 অবস্থা শেষ। ইয়েস ইয়েস, এবার কি? গলন আর স্ফুটন। হ্যাঁ আমাদের সাউন্ডও ঠিক আছে, সব ক্লিয়ার ইয়েস ক্লিয়ার দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। আদিবাল তুমি কাইন্ডলি আমাদের ভার্সিটির গ্রুপগুলোতে এগুলো একটু শেয়ার করে দাও তো, রিকোয়েস্ট। আর সিয়াম তুই কাইন্ডলি আমাদের প্রিসাইজ মেন্টরশিপ গ্রুপগুলোতে একটু শেয়ার করে দে, আমাদের অ্যালামনাই গ্রুপে একটু শেয়ার করে দিস। আচ্ছা এখন আমরা পড়বো ভাইয়া কি? গলন। গলন আর স্ফুটন। দেখবা সুন্দর মানুষ দেখলে মানুষের মন এভাবে গলে যায়। তুমি একটা কথা কি বিশ্বাস করো? একটু বাইরের কথাবার্তা বলছি কারণ ক্লাস তো সবসময় পড়াশোনা করলে বোরিং লাগে, আমার নিজেরও বোরিং লাগে। সো দেখো তুমি যে জিনিসটা বিশ্বাস করো যে যারা অ্যাকচুয়ালি সুদর্শন মানুষ সবাই তাদের কথা শুনতে পছন্দ করে, তুমি এটা বিশ্বাস করো? সে ফর এক্সাম্পল আমি যদি আইমান সাদিক ভাইয়ের কথা বলি, মুনজেরিন শহীদ আপুর কথা বলি, সাদবান সাদিক ভাইয়ের কথা বলি, সাকিব বিন রশিদের কথা বলি, আমাদের রাহাত নোমান ভাইয়ের কথা বলি, আমাদের অভিলাষা রায়ন্তুর কথা বলতে পারি আপু। সো এই যে সবগুলা আপু ভাইয়ের কথা বললাম, এই যে এতগুলা মানুষজনের কথা বলবো, তুমি দেখবা যারা অধিকাংশ হচ্ছে সুদর্শন। সুদর্শন মানে কি জানো? সুদর্শন হচ্ছে যে একটা ব্যক্তি যে কথা গুছায় বলতে পারে, যার চেহারাও মোটামুটি সুন্দর আছে। তো সুদর্শন মানুষের কথা তুমি বিশ্বাস করো আর না করো, দেখবা সব জায়গায় অ্যাপ্লিকেবল। পুলিশও দেখবা যে সুদর্শন ব্যক্তি চোর বাটপার হয়ে গেছে, তাও বলে যে না 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 ওর তো সন্দেহ করার মতোই না, যাও যাও। কিন্তু তুমি দামি দেখবা যখন আমি যাও এটাই চোরের ধর। এই জন্য সবসময় স্মার্ট জেস্টার নিয়ে থাকবা লাইফে, তাহলে কি হবে জানো? একটা পজিটিভ অ্যাপ্রোচ তুমি করতে পারবা এবং একটা অ্যাপ্রিসিয়েশনও পাবা। এই হচ্ছিল কথা। আমি ছোটবেলায় দেখতাম যে অনেক পোলাপা নিয়ে করতো এই যে এরকম, এই খোকা বাবু যায় লাল জুতা পায়ের মতো এরকম লাল লাল প্যান্ট পরতো বা প্যান্টের নিচে এরকম ছিঁড়া ফাড়া কাটতো। হয়তো ওদের প্রপার ভেন্টিলেশন হইতো যে লুঙ্গির অভাব প্যান্ট দিয়ে পূরণ করতো, মানে সাধ্যের মধ্যে সবটুকু সুখ, আমি জানি না। বাট এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্রিঞ্জ। যাই হোক, এত জাজমেন্টাল না হই।
আমরা পড়াশোনায় চলে যাই। পড়াশোনা হচ্ছে কি গলন আর স্ফুটন। কি ভাইয়া? গলন ও স্ফুটন। গলন আর স্ফুটন কি জিনিস? চলো, যেহেতু গলন, মন গলার কথা বলছি না ভাইয়া, পদার্থ গলার কথা বলেছি। গলন, গলন হচ্ছে যে প্রক্রিয়ায় পদার্থ কঠিন হতে তরলে পরিণত হয় তাকে গলন বলে। কি বলে? গলন বলে। দেখো, একটা পদার্থ আমি রাখলাম, সে ফর এক্সাম্পল বরফ রাখলাম, আইস, তাপ দিলাম, তাহলে কি হয়ে গেল? ওয়াটার। এই যে প্রক্রিয়া, যে প্রক্রিয়াটার মাধ্যমে আইস ওয়াটারে কনভার্ট হলো, সেটাকে আমরা কি বলবো? গলন। তার মানে যে প্রক্রিয়ায় পদার্থ কঠিন হতে তরলে পরিণত হয় তাকে আমরা গলন বলবো। গলনের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে, আমি বাস্তবিক অর্থে যে গলনের যে সমার্থক শব্দ সেটা হচ্ছে মিষ্টি কথা। মিষ্টি কথা বললে দেখবা তুমি যত সুন্দর করে কথা বলতে পারবা, দেখবা কি হবে জানো? তুমি অনেক কঠিন মানুষ, কিন্তু তোমার রাগ নিমিশেই একদম ইজি পিজি লেমন স্কুইজি হয়ে যাবে। এ হচ্ছে গলনের কনসেপ্ট। যে প্রক্রিয়ায় পদার্থ কঠিন হতে তরলে রূপান্তরিত হয় সেটাকে আমরা বলবো গলন। তাহলে স্ফুটনের সংজ্ঞাটাও দিয়ে দিই। তারপর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। স্ফুটন প্লাস অঙ্ক সমান স্ফুটনাঙ্ক। আচ্ছা, স্ফুটন জিনিসটা কি? সেম কাহিনী, যে প্রক্রিয়ায়, লিখি আবার, তোমরাও লেখো যে প্রক্রিয়া, কারণ তোমরা আবার বলবা ভাই আপনার বোর্ড আছে দেখে জাস্ট এডিট করে মেরে দিচ্ছেন। আমাদের সবাই এরকম হইতো, আর আমরা কষ্ট পেতাম স্যারদের প্রতি। কিন্তু ভাই স্যার না, ভাই হচ্ছে ভাই, ব্রাদার, যে কোনো সমস্যা জানাবা। আর তোমরা যদি, ভালো কথা, তোমরা যদি এগুলা জিনিসপত্র আরো প্রিসাইজ পড়াশোনা করতে চাও, আমাদের প্রিসাইজ এসএসসি একাডেমিক প্রোগ্রামে তোমরা এনরোল করতে পারো। এনরোলের জন্য কি এই গ্রুপে দেখবা যে ফর্ম দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, প্রসিজার দেওয়া আছে। তোমরা 5 সাবজেক্ট যদি পড়তে চাও, 5 সাবজেক্ট, ইচ সাবজেক্টের জন্য পেমেন্ট মাত্র 200 টাকা। মাত্র কত টাকা? 200 টাকা। আর এক মাসের জন্য আর কি সাবস্ক্রিপশন 200 টাকা। প্রত্যেক সাবজেক্টের জন্য 200 টাকা, 5 সাবজেক্টের জন্য, তার মানে কত টাকা? 1000 টাকা অনলি। যেদিকে আমরা যখন কোচিং করতাম, কিংবা তোমরাও করছো, ফ্র্যাঙ্ক কথাবার্তা, তোমরা যখন কোচিং করছো অ্যাটলিস্ট 1000 টাকা তো পার সাবজেক্ট পে করতে হচ্ছে। সেদিকে আমরা মাত্র রাখছি 200 টাকা। তার মধ্যে বডি স্প্রে, তারপর হচ্ছে আরো প্রিসাইজ পড়াশোনা, যে কেন সবকিছু পড়বো না, এটাও তো একটা জানার দরকার আছে। কেন আমরা সবকিছু পড়বো এটাও জানার দরকার আছে। সো এই জিনিসগুলো নিয়ে কেন পড়বো না, কেন পড়বো, বা যে জিনিসগুলো আসছে প্রিভিয়াসে, কিংবা যে জিনিসগুলো ফিউচার আসতে পারে, এই যে ডেপথ নলেজ এবং তোমাদের স্বপ্ন দেখানো। কি দেখানো? স্বপ্ন দেখানো। কিসের? পাবলিক বিশ্ববিদ্যালয়ের। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখানোর জন্য আমরা বেসিক্যালি এই কোর্সটা লঞ্চ করেছি। আর তোমরা অ্যাকচুয়ালি শুনে অবাক হবে, এই কোর্সটার প্ল্যান কে দিয়েছে জানো? আমাদের এক ফ্রেন্ডের মা দিয়েছে। কারণ কি জানো? কারণ ওনার ছেলে, বা আমার যে ফ্রেন্ড, সে এসএসসিতে একটু রেজাল্টটা একটু খারাপ করেছে, শুধুমাত্র প্রপার গাইডলাইনের জন্য। সে কিন্তু মেধাবী স্টুডেন্ট, সে এখন জগন্নাথে সিএসসি নিয়ে পড়ছে। আমি নাম উল্লেখ করলাম না, এ হচ্ছে কথা। সো একটা গার্জিয়ান যখন ইমোশনালি কথাবার্তাগুলো বলে, তখন অ্যাকচুয়ালি আমাদের এইসব জার্নিগুলোকে আনতে বারবার বাধ্য করে। সো আশা করি ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদের কোর্সেই দেখা হবে। তোমরা যদি এনরোল হতে চাও কাইন্ডলি আমাকে ইনবক্স করিও, বা আমাদের এই গ্রুপে রাহাত ভাইয়া দেখবা ফর্ম দিয়ে দিয়েছে, একদম সব প্রসিজার দিয়ে দিয়েছে। এবং যে কোনো ভাইয়া আপুকে তোমরা জিজ্ঞাসা করতে পারো গ্রুপে, ইনশাআল্লাহ জেনে যাবা। এই হচ্ছে কথাবার্তা। সো গলন তো আমরা বুঝলাম, এখন আমরা স্ফুটনে চলে যাই। স্ফুটন জিনিসটা কি? যে প্রক্রিয়ায় পদার্থ তরল হতে কঠিনে পরিণত হয় তাকে স্ফুটন বলে। দেখি বুঝছো নাকি? বুঝছো নাকি বাচ্চারা? একটু জানাও তো, একটু জানাও তো, একটু জানাও তো। মাত্র 200 টাকায় একটা সাবজেক্টের A to Z সবকিছু পাচ্ছে। এই যে দেখো ভাই, আপনি কি কম নাকি? আপনিও তো সুদর্শন, আপনি অনেক কিউট, নিজেকে খারাপ বলেন কেন? আমি তো খারাপ বলি নাই, আমি তো খারাপ বলি নাই। এই যে টেকনিক্যালি তোমরা সুনাম করতেছো, এটা শুনতে চাইছি। বুঝতে পারছো? আমি তো খারাপ বলি নাই। উফ, আমার সুন্দর বললা, ইমোশনাল হয়ে গেলাম। এই যে দেখো তোমাদের সেলিম সাদমান সিএম ভাই লিখে দিছে,
মাত্র 200 টাকায় একটি সাবজেক্টের A to Z সবকিছু পাচ্ছ। এক্স্যাক্টলি এটাই হচ্ছে কথাবার্তা। যে কোনো হেল্প লাগলে তোমরা ভাইয়াকে বলতে পারো। সো আপনি অনেক কিউট, নিজেকে খারাপ বলছেন কেন? উফ, ইমোশনাল হয়ে গেলাম। দেখো স্ফুটন জিনিসটা কি, যে প্রক্রিয়ায় তরল হতে কিসে যায়, দেখো ভাইয়া দিয়ে ভুল লিখছি, তরল হতে কিসে যায়, বাষ্পে যায়। যে প্রক্রিয়ায় পদার্থ তরল হতে বাষ্পে পরিণত হয় তাকে আমরা কি বলবো, স্ফুটন। ব্যাখ্যা, ওয়াটার, তাপ দিলাম, কি হয়ে গেল, গ্যাস হয়ে গেল বা বাষ্প হয়ে গেল। এই যে জিনিসটা সেটা হচ্ছে স্ফুটন। আশা করি এই সংজ্ঞাটা বুঝতে পারছো। এখন পর্যন্ত আমি তোমাদেরকে কি অ্যাকচুয়ালি রকেট সায়েন্স কিছু পড়াইছি? সবকিছু তো এই যে পানি, বরফ, এগুলো তো আমরা দেখে আসছি বাচ্চাকাল থেকে। সো এই বাচ্চা জিনিস দিয়ে অ্যাকচুয়ালি ডান করা যায় অনেক বড় বড় কিছু। তুমি ভাবলে অবাক হয়ে যাবা যে আমরা অ্যাডমিশনের জিনিসপত্র ক্লাস 8, 9, 10 এর কনসেপ্ট দিয়ে ডান করছি। যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ভাবতে অবাক লাগে, আমার অবাক লাগতো। এই জন্যই প্রপার গাইডলাইন, প্রপার টিচার্স, কাউন্সিল দরকার। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে গলনাঙ্ক জিনিসটা আমরা বুঝি। গলন স্ফুটনের কেচ্ছা কাহিনী তো বুঝলাম আশা করি। আর এদিকে ভাই লিখে রাখছি 5 সাবজেক্ট, আর পার সাবজেক্ট 200 করে, সো 5 সাবজেক্ট 1K, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। পার মান্থের সাবস্ক্রিপশন হচ্ছে এটা। সো আমাদের পড়াশোনা দেখে বুঝতে পারছো যে আমরা অ্যাকচুয়ালি হুদাই ক্লাস নিচ্ছি না। ক্লাস নেওয়ার যথেষ্ট কারণ আছে এবং এই জিনিসগুলো ব্যাখ্যা করার যথেষ্ট কারণ আছে। হুদাই সবকিছু পড়াচ্ছি না। এখন তো আমি চায়ের কাপের গল্প আনতে পারতাম, কিন্তু চায়ের কাপের গল্প আনবো না, কিন্তু চায়ের কাপ থেকে প্রশ্ন আনবো। হ্যাঁ, আচ্ছা, গলন আর স্ফুটন তো বুঝলাম। এখন হচ্ছে আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বুঝি। স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক বুঝার চেষ্টা করি। গলনাঙ্ক কি? গলনাঙ্ক 1 ATM চাপে অথবা 1 বায়ুমণ্ডলীয় চাপে, 1 অ্যাটমসফিয়ার চাপে কিংবা 1 বায়ুমণ্ডলীয় চাপে কোন পদার্থ যে তাপমাত্রায় কঠিন হতে তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। দেখো তো সংখ্যাটা বুঝছো নাকি? দেখি সংখ্যাটা বুঝছো নাকি? সুপার ডুপার হিট, দিনে গরম রাতে শীত, শিহাব ভাই সুপার হিট। উফ, বিগ ফ্যান। ভাবতে একটা গ্রুপ খুলবো, শিহাব ভাইয়ের পাগলা ফ্যান, ইমরুল ভাইয়ের মতো। সুপার ডুপার হিট। হ্যাঁ, তোমরা কাইন্ডলি বলো তো। জি ভাই, আচ্ছা, বুঝতে পারছো, গুড। আমি আবার একটু সাম আপ করি। গলনাঙ্ক মানে 1 অ্যাটমসফিয়ার চাপে কিংবা 1 বায়ুমণ্ডলীয় চাপে কোন পদার্থ যে তাপমাত্রায় কি হয়, কঠিন থেকে তরলে কনভার্ট হয়, সেই তাপমাত্রাকে উক্ত পদার্থের গলনাঙ্ক বলা হয়। যেমন এই জিনিসটা কিন্তু সবার জন্য সেম না, এটা মানে পদার্থ টু পদার্থ ভেরি করে। যেমন পানির ক্ষেত্রে কত তাপমাত্রায় গলতে শুরু করে দেখি বলো তো? একটা বরফ যদি আমি রাখছি, সেটা কত তাপমাত্রায় আসলে গলতে শুরু করে? আমি তো ভুলে গেছি, তোমরা একটু বলো তো দেখি। তোমরা একটু বলো তো। আচ্ছা, একজন অ্যান্সার দিলা, বাকিরা। এই তো ঠিক আছে। 0 ডিগ্রি কি এটা? সেলসিয়াস নাকি কেলভিন নাকি ফারেনহাইট? 0 ডিগ্রি তো অনেক কিছুই থাকতে পারে। আচ্ছা, অঙ্কিতা তুমি অ্যান্সার দিচ্ছ না কেন? তুমি জাস্ট লাইভ দেখতেছো, তুমি অ্যান্সার দাও। লেট হোক সমস্যা নাই, আস্তে আস্তে তো শিখবা, প্যারা নাই তো। এই হ্যাঁ, গুড। 0 হ্যাঁ, তোমরা 0 লিখতেছো কিন্তু একক লিখতেছো না, এই জিনিসটা সমস্যা। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি কি? সেলসিয়াস। যদি ফারেনহাইটে যেত তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট হইতো। সো এইদিকে যাচ্ছি না, 0 ডিগ্রি কোনো সময় বলবা না, 0 ডিগ্রির সাথে একক বলবা, 0 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা সেলসিয়াস স্কেলে কথাবার্তা বলছি। এটা হচ্ছে গলনাঙ্ক। আচ্ছা ঠিক আছে,
এখন আমরা স্ফুটনাঙ্কে চলে যাই। স্ফুটনাঙ্ক কি জিনিস ভাইয়া? দেখো আমি আবার মুছতেছি, আবার লিখবো, কারণ যদি আমি তোমাদের সাথে ক্লাসটাতে জার্নি আকারে না যাই, মাঝপথে বলি যে তোরা লেখ তোরা লেখ তোরা লেখ, তাহলে দিন শেষে কি হবে জানো? তোমরা একটা সময় ফেড আপ হয়ে যাবে, তোমরা বিরক্ত এসে পড়বে ক্লাসের প্রতি, তোর ভালো লাগে না। তোমরাও কি করবা? সাইডে দিয়া শর্টকাটে লিখে রাখবা, যে জিনিসটা দরকার নেই আমি লিখছি, তোমরাও লেখো, একসাথে ক্লাসটাকে ভালো রাখো। উফ কি লাইন! স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো পদার্থ তরল হতে বাষ্পে, হ্যাঁ 180m চাপে লিখে দিও, তাহলে জোস হয়। 180m চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ তরল হতে বাষ্পে পরিণত হয়, সে তাপমাত্রাকে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক বলে। কি বলে? স্ফুটনাঙ্ক বলে। যে তাপমাত্রায় কোনো পদার্থ তরল হতে বাষ্পে কনভার্ট হয়, যে তাপমাত্রায় কোনো পদার্থ তরল হতে বাষ্পে কনভার্ট হয়, সেটাকে আমরা বলবো স্ফুটনাঙ্ক। যারা ক্লাস করতেছো অনেক জোস তোমরা, একদম মনের কথা। তোমরা একটু শেয়ারও দিয়ে দাও, শেয়ার দিলে কি হবে জানো? নেক্সট টাইম তোমাদের বন্ধুরা থাকতে পারবে, একসাথে কমপ্লিট করার মজা আলাদা। আমরা যখন অ্যাডমিশনে ছিলাম তখন কি করছি জানো? তখন হচ্ছে সব বন্ধুদেরকে একসাথে বলছি, একসাথে এরকম লাইভ কুইজ ছিল। আমাদের কিন্তু এই টেকনিকগুলা নিজে বানানো না, অ্যাকচুয়ালি ফলো করে, এবং আমাদের মেন্টররা আমাদেরকে এই জিনিসগুলো শিখাইছে, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে শিখাচ্ছি। এটা হচ্ছে কথাবার্তা। এখন এই যে আমরা বুঝতে পারলাম স্ফুটনাঙ্ক হচ্ছে ওই তাপমাত্রা যে তাপমাত্রায় তরল হতে পদার্থটা বাষ্পে কনভার্ট হবে, এবং এটা হচ্ছে পদার্থ টু পদার্থ ভ্যারি করবে। একটু আমরা বুঝতে পারছি। পানির ক্ষেত্রে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 100 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝতে পারছো। পোলাপান আবার একটু উন্নতি করে বসো, ভাবতেছি একটা ব্রেন টিজার বা এমসিকিউ যেটা দেওয়া যায়। চলো এমসিকিউ দেই। এমসিকিউর পালা আরেকটা। বন্ধু তুমি একটু দেখো কে আগে অ্যান্সার দেয়, বাকিরাও দেখো অবশ্যই। আমাদের দ্বিতীয় কুইজ চলে আসছে এখনই। দ্বিতীয় কুইজটা কি? দাঁড়াও ভাই, নিজ প্রশ্ন একটু দেখে নিই। কোন পদার্থের গতিশক্তি সবচেয়ে কম? ক, খ, গ, ঘ। কোন পদার্থের গতিশক্তি সবচেয়ে কম? কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা, কোন পদার্থের গতিশক্তি সবচেয়ে কম? দেখি দেখি দেখি, অ্যানসার দাও অ্যানসার দাও অ্যানসার দাও, ধুমাই অ্যানসার দাও। অ্যানসার দি স্ক্রিন ভাইয়া গেল। আজকে খেলা হবে বলছি না, আজকে খেলা হবে। হ্যাঁ একদম, সংখ্যাগুলো সবাই নোট করো। অ্যাকচুয়ালি পুরোটা ক্লাস নোট করো, দেখবা এই অধ্যায়ের জন্য জীবন একেবারে সুন্দর। কঠিন ক, উফ আয় তুমি শুধু ক লিখলে হয়তো আশিক আলম ক, এম এইচ মেহেদি, রাকিবুল ইসলাম জেকিবি ক, রুকসানা আফরিন ক। হ্যাঁ ঠিক কথা, আশিক আলম ইউ আর রাইট। তোমরা কাইন্ডলি বলো তো সবার আগে কে দিছে? আশিক দিছেন অ্যানসারটা? তোমরা কাইন্ডলি জানো। লিথিয়াম ক, জুবাইদা খান 1 মানে ক, এ বুঝতে পারছি। রাকিবুল ইসলাম জেকিবি এ, হ্যাঁ রাইট রাইট রাইট। হ্যাঁ অশেষ সরকার এ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা কাইন্ডলি বলো তো কে প্রথমে অ্যানসার দিছে? তোমরা একটু জানিয়ে দাও। আলী মাসুদ ক, অ্যাবসলিউটলি রাইট। বলো কে প্রথমে অ্যানসার দিছো তোমরা? কবিরা নীরব কেন? কবিরা উত্তর দাও উত্তর দাও। আশিক, ইয়েস ইয়েস ইয়েস। জুবেদা খান, গুড গার্ল, ইয়েস। কোন পদার্থের গতিশক্তি সবচেয়ে কম? ওই যে অণুগুলো একসাথে থাকে, অ্যাজ এ রেজাল্ট ওদের গতিশক্তি সবচেয়ে কম থাকে, তার মানে অ্যানসার হচ্ছে কি? কঠিন। আশিক হচ্ছে আমাদের দ্বিতীয় কুইজের উইনার, তার মানে প্রথম যে হইছিলা সে হচ্ছে 100 টাকা হারাইলা, এখন সে 100 টাকা চলে গেল কার কাছে? আশিকের কাছে। দেখা যাক আশিক বাকি 300 টাকা জিততে পারে নাকি, আর দেখা যাক মাঝখানে কে আশিককে টপ করে দিয়ে 100 টাকা জিতে নেয়। খেলা হবে 100-100, খেলা কি হবে? 100-100 খেলা।
চলো এই তো আমরা বুঝলাম এই জিনিসটা। এর মাঝে আমরা আরেকটা জিনিস দেখি, আরেকটা কি জিনিস দেখবো দেখি তোমাদের। হ্যাঁ আজকে সবকিছু কভার করছি ভাইয়া, সবকিছু কভার করা হয়েছে। এই যে তোমাদের যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখানো প্রয়োজন সেটা হচ্ছে গ্রাফ। কি জিনিস প্রয়োজন? গ্রাফ প্রয়োজন। গ্রাফটা বুঝতে অনেকের নাকি প্যারা হয়। তো এই জিনিসগুলা প্যারা থেকে কিভাবে উত্তরণ করে একটু লাড়াচাড়া দেওয়া যায়, আজকে আমরা সেই খেলাই খেলবো। আশা করি বুঝতে পারছো। ধরো এদিকে আমরা ধরলাম 40°C, এদিকে ধরলাম 0°C, এদিকে ধরলাম 100°C, এদিকে ধরলাম 120°C। আমরা পানি নিলাম, ভালো করে দেখো। পানি নেওয়ার ফলে কি হলো? টেম্পারেচার -40° থেকে 0°তে নিতে যাচ্ছি। ওকে, তাপ দিলাম, 0°তে আসলো, 0°তে কিছুক্ষণ থাকলো, আবার ভালো লাগলো না, তাপ বাড়াইলো, বাড়লো, আবার 100°তে কিছু থাকলো, আবার করলাম যে তাপ বাড়াইয়া 120-এ নিলাম। এই যে জিনিসটা, এই জিনিসটা কি তোমরা বুঝো? ধরো এদিকে লিখি তাপ পরিবর্তনের গ্রাফ অথবা লেখো চিত্র। এই জিনিসটা কি তোমরা বুঝো? কাইন্ডলি জানাও তো, কাইন্ডলি ভাইয়াকে জানাও তো এই জিনিসটা তোমরা বুঝো নাকি। নাও 100 টাকা হোল্ডার আশিক। আমার এখানে নেট প্রবলেম হচ্ছে একটু, কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশিক আলম ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ আশিক রাইট তাহিরা কুকিং হাউস রাইট। হ্যাঁ সাতমান সিয়াম, মানে বন্ধু তুই একটু কাইন্ডলি দেখিস তো এই জিনিসটা বুঝো নাকি তোমরা, একটু ভাইকে জানাও তো। বুঝো? বুঝো, আচ্ছা গুড গুড, বুঝলে তো ভালো, আমি আবারও বুঝাবো, সমস্যা নাই। ওয়াই আচ্ছা বুঝো, সমস্যা নাই, বুঝলেও বুঝাবো, না বুঝলেও বুঝাবো, জাস্ট জানার জন্যই জানলাম। ঠিক আছে, দেখো যখন আমরা একটা জিনিসের মধ্যে আমি এদিকে পানি তুলনা করি, যেহেতু পানি কমন সবাই চিনে, কারণ আমরা রকেট সায়েন্স কিছু পড়াবো না, আগে বলছি। তো যখন -40°C আছে, তার মানে আলটিমেটলি কি আছে জিনিসটা? ভাইয়া বরফে আছে না? রেড কালার দিয়ে লিখলে সুন্দর হয়। আলটিমেটলি কিসে আছে? বরফে আছে। হ্যাঁ বরফ। যখন আমরা 0°তে নিলাম, এই পয়েন্টেও সে বরফে আছে, কিন্তু এই পয়েন্টে গিয়ে এই যে পয়েন্টটাতে ভাইয়া দেখাচ্ছি, এই পয়েন্টটাতে গিয়ে সে তরল হয়ে গেল, পুরোটা রাস্তা সে তরল থাকলো, এবং এদিকে পুরোটা রাস্তা সে বরফ থাকলো। এই যে পুরোটা রাস্তা সে তরল থাকলো, এই দিক পর্যন্ত সে তরলই থাকলো। তারপরে কি হবে? এইদিকে গিয়ে সে বাষ্পে কনভার্ট হবে। তারপর যখন আরো তাপ বাড়াবো, সে বাষ্পেই থেকে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো, কিন্তু আমার প্রশ্ন আছে দিকে। কি প্রশ্ন আছে? জিনিসটা বুঝলাম না হলে আমি আবার একটু বুঝাই, তারপর প্রশ্নটা করি, তাহলে জোস হয়। দেখো যখন -40°C আছে ভাইয়া, তখন কি করলাম? এই বরফটাকে আমরা তাপ দিলাম, তাপ দিয়ে 0° পর্যন্ত নিলাম। এই 0°C কি হলো? বরফ প্লাস তরল দুইটা অবস্থানে বিরাজ করছে। যখন টাইমটা অতিবাহিত হচ্ছে, দেখো 0°তে আছে 1 সেকেন্ড, আমরা তো টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে পারি, মানে নো চেঞ্জ রাখতে পারি, কিন্তু সময় কি ধরে রাখা যায়? সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে যখন এটা 2 সেকেন্ডে যাবে, তখন আস্তে আস্তে গলতে থাকবে জিনিসপত্রটা, 3 সেকেন্ডে যাবে, আস্তে আস্তে গলতে থাকবে। একটা সময় কি হবে? একটা সময় তো অ্যাকচুয়ালি তরলেই পরিণত হয়ে যাবে, তখন আর জিনিসটা চেঞ্জ হবে না, বা তাপমাত্রা যখন বাড়াবে তখন আর সাময়িক সময়ের জন্য চেঞ্জ হবে না, তখন পুরোটা যখন তরলে পরিণত হবে, দেন হচ্ছে ভাইয়া চেঞ্জ হবে। এই যে অবস্থাটা, এই যে সরলরেখার অবস্থাটা, এই অবস্থাটাকে কি অবস্থা বলে জানো? বা এই যে তাপটার কারণে বরফ প্লাস তরল দুইটাই থাকে, এই জিনিসটাকে কি বলে তোমরা কি জানো? জানলে জানাও তো। ওই দেখো তোমাদের সিয়াম ভাইয়াও আকর্ষণীয় পুরস্কারের জন্য নোটিশ দিয়ে দিল। জি বুঝি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, বুঝছো, গুড গুড গুড। তোমরা আমাকে এই প্রশ্নটা শুধু উত্তর দাও। এই যে 0°C ভাইয়া বরফ প্লাস তরল দুইটা অবস্থায় দেখাইলাম, কেন দেখাইলাম? এটা কি ভাইয়া ভুল করলাম নাকি অন্য কিছু? একটু কাইন্ডলি জানাও তো। কাইন্ডলি জানাও তো ভাইয়াকে, এই অবস্থাটাকে কি বলে? এই যে 0°C তাপমাত্রার অবস্থাকে, কিংবা 100°C এর অবস্থাটাকে কি বলে, যেটাতে দুইটা জিনিসই একসাথে থাকে? সাম্য অবস্থা? না, আমি আরেকটু সুন্দর একটা
চাচ্ছিলাম, তাও থ্যাঙ্কস ফর ইউর পার্টিসিপেশন। অঙ্কিতা তুমি বলো তো দেখি, তুমি তো লাইভ দেখছো। ডালিয়া খান বলতে পারো, আফরোজা সুলতানা তুমিও বলতে পারো। কাইন্ডলি জানাও তো, জানাও 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 জানাও। প্লাজমা না, প্লাজমা তো অন্য জিনিস, এটা তো ভুলেও না। বাকি 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 গলনাঙ্ক, নো নো নো। এই যে দেখছো রোকসানা, বা তোমরা যারা বলছো যে তোমরা অ্যাকচুয়ালি বুঝো জিনিসটা, দেখছো এদিকে একটু ভুল আছে। কি ভুল আছে দেখো, তোমাদের বুঝাতে একটু ভুল আছে। এই যে অবস্থানটা ভাইয়া, এই যে সমান যে অবস্থানটা, এইদিকে আমরা যে তাপটা দিছি সেটাতে এট এ টাইম দুইটা অবস্থা বিরাজ করছে না। এদিকে দেখো বরফ প্লাস তরল, এদিকে তরল প্লাস বাষ্প। এই অবস্থাটাকে বলা হয় সুপ্ত অবস্থা। কি বলা হয়? সুপ্ত অবস্থা। আর যে তাপটা সেটাকে বলা হয় সুপ্ত তাপ। সুপ্ত তাপ, স্থিতিশীল কিছু না, সুপ্ত। বারবার শোনো, সুপ্ত তাপ। এখন কেন এটাকে সুপ্ত তাপ বলতেছি, কারণ সুপ্ত তাপ বলা হয়, এই প্রশ্নটা তোমাদের জ্ঞানমূলক আসতে পারে, ভালোভাবে শোনো। সুপ্ত তাপ জিনিসটা কি? এই প্রশ্নটা দেখো, আমরা এই জিনিসটা দেখি, বারবার দেখি, বাট বুঝি না। এটাই হচ্ছে প্রশ্নের ডেপথ। এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারলাম যে প্রশ্নটা আসার মতো আসতে পারে। সো আমরা এই জিনিসটা শিখে রাখবো। সুপ্ত তাপ জিনিসটা কি? সুপ্ত তাপ হচ্ছে ওই তাপমাত্রা যে তাপমাত্রায় একটি পদার্থের দুটি অবস্থায় বিরাজ করতে পারে, যেমন কঠিন প্লাস তরল কিংবা তরল প্লাস বাষ্প। সেই তাপমাত্রাটাকে বলা হয় সুপ্ত অবস্থা। আর এই তাপ সুপ্ত তাপ, আর এই যে গোটা অবস্থাটা সেটাকে আমরা বলবো সুপ্ত অবস্থা। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা গ্রাফটাকে একটু ব্যাখ্যা করি। উক্ত গ্রাফ হতে আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফ দিয়ে কিন্তু প্রশ্ন আসছে। গ্রাফ দিয়ে প্রশ্ন আসছে সিলেট বোর্ড 17তে, সিলেট বোর্ড 17তে, আর হচ্ছে বরিশাল বোর্ড 17তে মোস্ট প্রবাবলি। তোমরা একটু কাইন্ডলি দেখে নিও, সিলেট বোর্ড 17, বরিশাল বোর্ড 17তে কি আসছে প্রশ্নটা, যে একটা গ্রাফ দিয়ে দিছে, বলছে এটা ব্যাখ্যা করতে, যে কোন অবস্থানে কি হবে। ধরো সে ফর एग्जांपल এ বি সি ডি ই এফ জি এস দিয়ে দিছে। এখন আমরা দিয়ে দিই ধরো এ বি সি ডি ই এফ। এখন যখন আমরা এ বি পজিশনে গ্রাফটাকে দেখছি, সেটাকে আমরা দেখছি হচ্ছে -40 ডিগ্রি টু 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো এই অবস্থায় কি হবে, যে বরফটা তাপ শোষণ করতে থাকবে এবং শোষণ করতে থাকতে 0 ডিগ্রি সেলসিয়াস আসবে। এই অবস্থায় বরফ প্লাস তরল, মানে বিসি অবস্থায় বরফ প্লাস তরল দুটো অবস্থায় বিরাজ করবে। এটাকে আমরা বলবো সুপ্ত অবস্থা। যখন বি থেকে সি অবস্থানে যাবে, সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে সি তে পৌঁছালেই তরলে পরিণত হয়ে যাবে। যখন সেটা তরলে পরিণত হবে, তখন যদি আমরা আরো তাপ বাড়াই, তখন সি থেকে ডি তে যাবে এবং ডি তে যেতে যেতে ডি পর্যন্ত তরলে থাকবে। এবং একটা নির্দিষ্ট সময় যখন অতিবাহিত করবে, তখন তরল থেকে আবার কিসে যাবে, সেটা ডি থেকে ই পজিশনে যাবে, তখন এটা বাষ্পে যাবে। যখন বাষ্পকে আবার তাপ দিব, সেটা আলটিমেটলি গ্যাস হয়েই থাকবে। এই হচ্ছে কথাবার্তা। আশা করি বুঝতে পারছো। আর তাপমাত্রা তো বুঝতে পারছো, 0 ডিগ্রি সেলসিয়াস কেন বললাম, সেটা হচ্ছে গলনাঙ্ক। 100 ডিগ্রি কেন বললাম, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। আর 120 ডিগ্রি কেন বললাম, এটা হচ্ছে একদম গ্যাসে পরিণত করে নিবে। স্ফুটনাঙ্ক টাঙ্কের কোনো কথা নাই, ডাইরেক্ট গ্যাস। এই হচ্ছে গ্রাফের ডেপথ। আর এটা কিসের গ্রাফ? তাপ পরিবর্তনের গ্রাফ। তাপ পরিবর্তনের গ্রাফ। ইভেন্চুয়ালি তোমরা দেখতে পারবা এই গ্রাফটার উল্টা গ্রাফ আসছে। উল্টা গ্রাফ কি? 120 ডিগ্রিতে একটা জিনিস আছে, এটাকে আস্তে আস্তে ঠান্ডা করতে করতে আমরা -40 তে নিছি। আমি যেহেতু এটা বুঝাইছি, মাস্ট মনে রাখবা আরেকটা প্রশ্ন আসতে পারে এটার উল্টা, এবং এই প্রশ্নটা বোর্ডে আসতে দেখা গেছে। তোমাদের সময় শিওর থাকো উল্টা প্রশ্নটা আসবে, কিংবা এই প্রশ্নটা হুবহু চলে আসবে। এটা কি আমি কি কবিরাজ নাকি জাদুঘর, কেমনে বুঝলাম? এই যে প্রশ্নের যে ডেপথ, এটা থেকে বুঝতে পারছি যে প্রশ্নটা এখন এভাবে আসছে, তোমাদের সঙ্গে উল্টা আসবে, একটু টুইক করে আসবে। প্রশ্ন ডিরেক্ট খাওয়া দিবে না, একটু ঘুরায় চলে আসবে। তো তোমরা যদি এই জিনিসগুলো আমাদের সাথে একদম টাইপ ওয়াইজ ঝালাই পালাই করে নাও, তোমাদের এই প্রশ্নগুলা অ্যানসার করতে কি আহামরি দেরি লাগবে? অবশ্যই দেরি লাগবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের প্রিসাইজ এসএসসি একাডেমিক প্রোগ্রামের কোর্সে। তারপর চলো চলো চলো, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তারপরে গ্রাফটা বুঝাইতে বুঝাইতে আমার মনে হয়েছে যে তোমাদেরকে আরেকটু কিউরিয়াস করি, কিভাবে? এমসিকিউর মাধ্যমে। চলো ভাইয়া আমরা আরেকটি এমসিকিউ দেখে নিই। রেডি রেডি সবাই, কিবোর্ড নিয়ে রেডি থাকো। তোমাদের তৃতীয় এমসিকিউ জন্য সবাই কিবোর্ড নিয়ে রেডি থাকো। তৃতীয় এমসিকিউ কি দেয়া যায়, কি দেয়া যায়, কি দেয়া যায়, কি দেয়া যায়? হ্যাঁ, প্রশ্ন, কোনটির ব্যাপন হার কম?
ক খ গ ঘ। ব্যাপন হার কম কোনটি? অপশন পানি, অ্যামোনিয়া, মিথেন, লাস্ট ওয়ান কার্বন ডাই অক্সাইড। কোনটির ব্যাপন হার কম? আমাদের 3 নাম্বার ব্রেন টিজার চলে আসছে। কোনটির ব্যাপন হার কম? পানি, অ্যামোনিয়াম, NH4 CH4 মানে মিথেন, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বলে ফেলো বলে ফেলো বলে ফেলো বলে ফেলো। আজকে গিফটের বর্ষণ। আমাদের তৃতীয় প্রশ্ন। আচ্ছা, আশিক আলম সবার প্রথম অ্যান্সার দিছে ঘ কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, মানে অঙ্কিত অ্যান্সার দিছে গ মিথেন। আফরোজা সুলতান অ্যান্সার দিছে 2 NH3। রূপসানা আফরিন অ্যান্সার দিছে ঘ। অ্যাকচুয়ালি চলো আমরা দেখি অ্যাকচুয়ালি কোনটা আসল উত্তর হয়। পানি, পানি মানে কি? H2O না? H2O তো কি থাকে? দুইটা হাইড্রোজেন মানে 2 আর অক্সিজেন কত? 16, তার মানে পানির 18। তারপর NH3 কত? নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 3, টোটাল হচ্ছে 17। মিথেন কার্বনের 12 আর হাইড্রোজেনের 4, 16। কার্বন ডাই অক্সাইড কত? কার্বনের 12 আর অক্সিজেন যেহেতু দুইটা, 16 দুগুণা 32, আলটিমেটলি 44। দেখো তো তোমরা বলো টেকনিকটা কি ছিল? দেখি তোমাদের নেমোনিকটা মনে আছে নাকি? নেমোনিকটা মনে আছে নাকি? কি নেমোনিক দিয়ে ভাই জিনিসটাকে মনে রাখতে বলছিলাম? কি নেমোনিক দিয়ে জিনিসটা মনে রাখতে ভাইয়া বলছিলাম? তোমরা কাইন্ডলি জানাও তো। আচ্ছা বিজয়কে তুই একটু কাইন্ডলি লিখে আমাকে একটু দে তো কমেন্টে, বুঝতেছি না অ্যাকচুয়ালি। আর তোমরা জানো ওই জিনিসটা কিভাবে আমরা বুঝতে পারলাম বা ভাইয়া কি দিয়ে সলভ করছিলাম, তোমরা যদি বুঝতে পারো। MH মাহ 2। আচ্ছা বিজয়ী, ঠিক আছে, আমাদের তৃতীয় বিজয়ী পেলাম। সো আমাদের যে দ্বিতীয় ছিল সে মিস করে গেল, তার 100 টাকা, ইভেন্চুয়ালি তার টোটাল 400 টাকা। কিন্তু আমার দিকে তো দেখাচ্ছে আশিক আলম। আচ্ছা সমস্যা নেই আশিক, আমরা লাস্টে যখন লাইভটা শেষ হবে তখন কিন্তু ইজিলি বোঝা যায় যে কে আগে কে পরে, তখন আমরা সেটা জানাবো, সমস্যা নেই। বাকিগুলোর জন্য রেডি থাকো। আশিক দ্বিতীয়, আচ্ছা আচ্ছা আশিকটা দ্বিতীয় তো শো করছে। আচ্ছা সমস্যা নেই, বাকিগুলো অ্যান্সার দাও, বাকিগুলো অ্যান্সার দিলেই কনক্লুশনে আসা যাবে, সমস্যা নেই। লাস্ট পর্যন্ত লেগে থাকো। সো দেখা যায় আলটিমেটলি পুরস্কার কার হাতে যায়, পুরস্কার নিয়ে টানাটানি মারামারি হচ্ছে, বুঝতে পারলাম। সো আমাদের দেখতে দেখতে আমাদের তৃতীয় ব্রেন টিজার চলে গেল। এবার হচ্ছে আমরা আবার কনসেপ্টে যাই। কনসেপ্টে যাই আর এই জিনিসটা আমরা মুখস্থ করছিলাম কি দিয়ে? মোটা মানুষ থিওরি দিয়ে, যে মোটা মানুষ স্লো দৌড়াবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এদিকে কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি মোটা, মানে তার ভর সবচেয়ে বেশি, অ্যাজ এ রেজাল্ট এটা সবচেয়ে আস্তে দৌড়াবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপর তারপর ভাই তোমাদের জন্য কি কন্টেন্ট রেখেছি দেখি। তারপর হচ্ছে গলনাঙ্কিত পূর্ণাঙ্ক গ্রাফ তোমাদেরকে তো বুঝাইলাম। আচ্ছা পাতন আর হ্যাঁ ঠিক আছে, চলো চলো আমরা স্টার্ট করি আমাদের নতুন কন্টেন্ট। কন্টেন্টের নাম হচ্ছে পাতন। পাতন জিনিসটা কি? সাউন্ডটা একটু অফ করে নিই। আশিক দ্বিতীয়, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চেক করা হবে, আবার লেগে থাকো, সমস্যা নেই। আশিক প্যারা নেওয়ার কিছু নাই তো ভাইয়া, তুমি কাইন্ডলি বাকিগুলো অ্যান্সার দিতে থাকো। তুমি যদি সবগুলো অ্যান্সার দিতে পারো আলটিমেটলি তো তুমি এমনিও উইনার হবাই। সো দেখো পাতন জিনিসটার জন্য আমাদের আগে বুঝতে হবে, কি বুঝতে হবে? বাষ্পীভবন কোনটা আর ঘনীভবন কোনটা। চলো আমরা আগে সেই জিনিসগুলো একটু বুঝে আসি। বাষ্পীভবন, বাষ্পীভবন, বাষ্পীভবন কি জিনিস? বাষ্পীভবন হচ্ছে যে প্রক্রিয়ায় পদার্থ তরল হতে বাষ্পে
পরিণত হয় তাকে কি বলে ভাইয়া? বাষ্পীভবন বলে। আর ঘনীভবন কি? ঘনীভবন হচ্ছে বাষ্পীভবনের f ইনভার্স অফ x, মানে হচ্ছে বাষ্পীভবনের উল্টা। কিন্তু তোমাদের এরকম লিখলে হবে না, তোমাদের লিখতে হবে যে প্রক্রিয়ায় পদার্থ বাষ্প হতে তরলে, একটু ওয়েট করো ভাই, একটা কল আসছে। হ্যাঁ হ্যাঁ প্রীতি আপু, আমি অনলাইন ক্লাসে, আমি লাইভে আছি, আমি একটু পরে কথা বলতেছি। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা কি হইলো কথাটা? কথাটা আমরা কই ছিলাম? ঘনীভবনে ছিলাম। আমার বোন কল দিছিল। আচ্ছা, যে প্রক্রিয়া পদার্থ বাষ্প হতে তরলে পরিণত হয় তাকে ঘনীভবন বলে, বা ঘনীভবন প্রক্রিয়া বলে। এই সম্পূর্ণ যে প্রসেস সেটাকে ঘনীভবন প্রক্রিয়া বলা হয়। তার মানে কি? তার মানে যে সিস্টেমের মাধ্যমে তরল হতে বাষ্প হবে সেটাকে আমরা বলবো ঘনীভবন। যে সিস্টেমের মাধ্যমে বাষ্প হতে তরল হবে সেটাকে আমরা কি বলবো? সরি, যে সিস্টেমের মাধ্যমে তরল হতে বাষ্পে যাবে সেটাকে আমরা বলবো বাষ্পীভবন, এবং যে সিস্টেমের মাধ্যমে বাষ্প হতে তরল হয়ে যাবে সেটাকে আমরা বলবো ঘনীভবন। ঘনীভবন মানে কি? একসাথে ঘন হওয়া। বাষ্পটা তো হালকা থাকে, একসাথে ঘন হইলেই না তরল হবে, সেজন্য হচ্ছে ঘনীভবন বলা হয়। আর বাষ্প মানে কি? বাষ্পীভবন। তার মানে বাষ্প হবে কিসে থেকে বাষ্প হতে পারে? তরল থেকে বাষ্প হতে পারে, কিন্তু সবসময় যে তরল থেকে বাষ্প হতে পারে নট নেসেসারিলি। আচ্ছা, কেন হতে পারে না এটা নিয়ে একটু পরে কথাবার্তা বলছি। আর আলটিমেটলি পাতন জিনিসটা কি? পাতন জিনিসটা হচ্ছে, পাতনকে আমরা একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করি। যে ধরো পাতন ইজ ইকুয়াল টু বাষ্পীভবন প্লাস ঘনীভবন। এটা আবার কি বললেন ভাই? পাতন, এটা আবার কি ইকুয়েশন? কি আপনি বানাইছেন? এই যে দেখো, পাতন ইজ ইকুয়ালস টু বাষ্পীভবন প্লাস ঘনীভবন। কেন বলা হয়েছে? বলা হয়েছে এই কারণে, কারণ হচ্ছে পাতন হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আমরা একটি তরলকে বাষ্পে পরিণত করব এবং শীতলীকরণের মাধ্যমে সেই বাষ্পকে আবার তরলে পরিণত করব। তার মানে কি? তার মানে হচ্ছে ওরে থাবড়ায় হসপিটালে নিব, আবার বাসায় এনে খাওয়াবো। এটা হচ্ছে কথাবার্তা। কি বললাম? যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা পদার্থকে তরল থেকে বাষ্পে নিব এবং ঠান্ডা করার মাধ্যমে বা শীতলীকরণের মাধ্যমে বাষ্প থেকে আবার পুনরায় তরলে কনভার্ট করব, সেটাকে আমরা বলবো ভাইয়া পাতন। তার মানে পাতন ইজ ইকুয়াল টু বাষ্পীভবন প্লাস ঘনীভবন। তোমরা যদি এভাবে মনে রাখতে পারো, তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা টেন্ডস টু 0, মানে আমৃত্যু মনে থাকবে। এটা হচ্ছে কথাবার্তা। আশা করি বুঝতে পারছো। এখন পাতন থেকে আরেকটি নতুন কনসেপ্টের আবির্ভাব হবে। সেই কনসেপ্টের নাম কি? সেই কনসেপ্টের নাম হচ্ছে আবার ঊর্ধ্বপাতন। কি পাতন ভাইয়া? ঊর্ধ্বপাতন। সো সেই কনসেপ্টে যাওয়ার আগে বুঝতেই পারছো কি করব ভাইয়া? একটি এমসিকিউ দিয়ে দিব, একদম ইজি পিজি লেমন স্কুইজি এমসিকিউ দিব। চলো আমরা এমসিকিউটা দেখি। হ্যাঁ হ্যাঁ, তোমরা কাইন্ডলি রিঅ্যাক্টও করে দাও, রিঅ্যাক্ট করে দিলে লাইভটা থাকবে। আর যে এখন লাইভে জয়েন করলা, রেডি থাকো নেক্সট 100 টাকা গিফটের জন্য। আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে, চতুর্থ প্রশ্ন, অ্যানসার দাও। কাপে যদি আমরা একটা গরম চা রাখি তাহলে এটা কি হবে? কাপে যদি আমরা গরম চা রাখি তাহলে এটা কি প্রক্রিয়া হবে? ব্যাপন হবে, নাকি নিঃসরণ হবে, নাকি পাতন হবে, নাকি বাষ্পীভবন হবে? জলদি জানাও সৈনিকেরা, জলদি জানাও। আচ্ছা 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 আচ্ছা, কেউ লিখছে ঘ, এমএচ মাহাদি লিখছে ঘ, রাকিবুল ইসলাম জেকিবি লিখছে ঘ, অশেষ সরকার লিখছে ক, ডালিয়া খান লিখছে ক, আফরোজা সুলতানা লিখছে ক। এদিকে ক এর ভোটটা বেশি দেখা যাচ্ছে, কিন্তু কেন দেখা যাচ্ছে? রুকসানা আফরিন বলছে ক, কিন্তু কেন ক এর বর্ষণ হচ্ছে সেটাই প্রশ্ন। তোমরা ভাবতেছো যে গরম চা মানেই হচ্ছে ব্যাপন। তার মানে কি? ব্যাপন মানে তো ছড়িয়ে পড়া।
তো গরম চা জিনিসটা কি ছড়িয়ে পড়ে সব জায়গায়? অবশ্যই না। সো ব্যাপন প্রথমেই না। নিঃসর মানে তো কিছু মিশ্রিত হওয়া। চা কি মিশ্রিত হয় কিছু থেকে? না, এটাও বাদ। পাতন মানে কি? পাতন মানে হচ্ছে যে বাষ্পীভবন আর ঘনীভবনের মিক্সচার, তার মানে দুইটাই থাকতো। তো চা কি একবার বাষ্প হয়ে যায় আবার আমরা আনি? না। তার মানে আলটিমেটলি অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বাষ্পীভবন। কোন প্রক্রিয়া? কাপে যদি গরম চা রাখি সেটা তাপমাত্রার কারণে কি হয়? বাষ্পীভবন প্রক্রিয়া হয়। এটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের 1 নাম্বার এমসিকিউ। টেক্সট বুকের 1 নাম্বার এমসিকিউ ছিল এটা। সো কাপে যদি আমরা গরম চা রাখি তাহলে কি হবে ভাইয়া? বাষ্পীভবন হবে। কাপে যদি গরম চা রাখি তাহলে সেটা কি হবে ভাইয়া? বাষ্পীভবন হবে। কাপে যদি আফরোজা এখন ডি দিচ্ছ। কাপে যদি গরম জিনিস রাখি, তোমরা অনেস্ট রিভিউ দাও কে জয়ী এবার? আমার নেট প্রবলেম ছিল। আচ্ছা সমস্যা নাই, লাইভ শেষ হলেও দেখা যাবে। সো আমার কাছে তো মনে হইছে যে, আমার কাছে কেমন হয়েছে সেটা আমি পরে বলতেছি, লাস্টে বলা যাবে, কারণ কনক্লুশনে লাইভে একটা আমি সবার আগে উত্তর দিছি, অঙ্কিতা বলছে। আচ্ছা অঙ্কিতা সমস্যা নাই, বা যারা যারা টেন্স আছো যে কে আগে উত্তর দিছে সেটা নিয়ে সমস্যা নাই, তোমরা উত্তর দিতে থাকো। সো যে প্রিভিয়াসলি 100 টাকা পেয়েছিলা, আমি তো দেখছিলাম যে এমএইচ মাহাদি সবার আগে অ্যান্সার দিছে। এখন সবাই বলতেছে আমি। আচ্ছা সমস্যা নাই, লাইভ গেলেই, লাইভ শেষ হলে দেখা যায় কে অ্যাকচুয়ালি সবার আগে দিছে। হ্যাঁ মাহাদি আগে বলছে, আমার কাছেও এটা আসছে। জুবেদা খান, আমি তোমার সাথে একমত পোষণ করছি। সো আমি জুবেদার পক্ষে, যে মাহাদি আমার কাছে আসছে। আচ্ছা সমস্যা নাই। সো আমাদের থার্ড প্রশ্নের অ্যান্সারও তো মেবি মাহাদি দিছিল, আবার অশিস বলছে যে সেও দিছে। সো আমরা এটা দেখবো। সো মাহাদি হচ্ছে পরপর দুটো অ্যান্সার দিছে, দেখা যাক মাহাদি লাস্ট প্রশ্নের অ্যান্সার দিতে পারে নাকি। ঠিক আছে, দেখা যাক। লাস্ট প্রশ্নের আগে আমরা কি করব? লাস্ট প্রশ্নের আগে আমরা ঊর্ধ্বপাতন কনসেপ্টে যাব। কিসে যাব ভাইয়া? ঊর্ধ্বপাতন কনসেপ্টে চলে যাব। ঊর্ধ্বপাতন কনসেপ্ট কি? আমার কাছে কিন্তু থার্ড প্রশ্নের উইনার অশেষ আসছে আর ফোর্থ আসছে মাহাদি, তার মানে লাস্ট পর্যন্ত কনক্লুশন আসছে যে মাহাদি আপাতত 100 টাকার উইনার। সো দেখা যাক মাহাদি ফিফথ প্রশ্নের অ্যানসার দিয়ে 200 টাকা জিততে পারে নাকি অন্য কেউ সে 100 টাকা নিয়ে আজকে ফাইনাল যে বিজয়ী সে হতে পারে। দেখা যাক। তার আগে আমরা ঊর্ধ্বপাতনটা একটু শিখে নিই। ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন হচ্ছে সেই পাতন যে পাতনের মাধ্যমে হচ্ছে পদার্থ কঠিন থেকে ডিরেক্ট বাষ্পে চলে যায়। কিসে যায়? বাষ্প। যে প্রক্রিয়ায় পদার্থ কঠিন হতে বাষ্পে পরিণত হয়, ভাইয়া সেটাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন। সেটাকে আমরা কি বলবো? ঊর্ধ্বপাতন। কি বললাম? কঠিন থেকে বাষ্প, তরলের নাই লেশ, বাষ্পের দেশ। এ হচ্ছে কথা, তরল এদিকে থাকবেই না, কঠিন থেকে ডিরেক্ট কিসে যাবে? বাষ্পে চলে যাবে। এই যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন। এর কিছু एग्जांपल তোমাকে জানতে হবে, যেমন কর্পূর, নিষাদল। দেখো বাকিগুলোর एग्जांपल ভাই দেখেন, এগুলা কেন দেখাচ্ছি? এগুলা আসে। সো আমরা যে জিনিসগুলো আসে সেগুলো নিয়ে কাজ করি এবং তোমাদের ভুল নিয়ে কাজ করি। ওই যে একটু আগে সাম্য অবস্থা কেউ বলছিলা, আমি বললাম সুপ্ত অবস্থা। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখতে ইজি লাগলেও অ্যাকচুয়ালি ইজি না, এগুলো একটু ভুল টুল থাকতে দেখা যায়। সো আমরা সেই ভুলগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি, তাছাড়া টাইপ ওয়াইজ পড়ালেখা করতে পছন্দ করি, এই জন্যই প্রিসাইজ আমরা নাম রেখেছি। আচ্ছা, কর্পূর, নিষাদল, এরপর হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। কঠিন কার্বন ডাই অক্সাইড মানে কি জানো? ড্রাই আইস। ঠিক আছে। আচ্ছা, ঊর্ধ্বপাতন মানে কি? কঠিন থেকে বাষ্পে যাবে। তোমাদের একটি তাপের গ্রাফের কথা মনে আছে? সেই গ্রাফটার আরেকটা ডেপথ গ্রাফ কিন্তু এটা, সেই গ্রাফের সিমিলারও বলা যায় গ্রাফ হচ্ছে এটা। এই গ্রাফটাও কিন্তু তোমাদের জন্য হাইলি ইম্পর্টেন্ট। কি হাইলি ইম্পর্টেন্ট? গ নাম্বারের জন্য হাইলি ইম্পর্টেন্ট। কিভাবে বুঝলাম? কারণ আমরা দেখছি সিলেট বোর্ড 17-তে কঠিন তরল বায়বীয় তিনটার গ্রাফ আসছে, তার মানে এবার গ্রাফ আসলেও আসতে পারে কঠিন টু বাষ্পের। বুঝা গেছে? কিভাবে বুঝলাম? টাইপ অ্যানালাইসিসের মাধ্যমে। দিস ইজ দ্য বেনিফিট অফ টাইপ অ্যানালাইসিস। আশা করি বুঝাইতে পারছি। এখন এই গ্রাফটা চলো তো একটু ডান করি। গ্রাফটা একদম ইজি। এই যে গ্রাফ এরকম ছিল, এরকম। তার মানে যেহেতু এটা ঊর্ধ্বপাতন,
ঊর্ধ্বপাতন প্রক্রিয়া মানে কি ভাইয়া, এদিকে হচ্ছে কঠিন, ক দিয়ে লিখলাম, এদিকে হচ্ছে কঠিন, এদিকে হচ্ছে কঠিন প্লাস বাষ্প ক প্লাস ব, এদিকে হচ্ছে ফুল বাষ্প, আর এই যে অবস্থাটা ক প্লাস ব, সেটাকে আমরা কি বলবো, সুপ্তাবস্থা। তার মানে একটা সার্টেন টাইম পর্যন্ত জিনিসটা কঠিন থাকবে এবং তাপমাত্রা বাড়তে বাড়তে এক পর্যায়ে দেখবা যে অবস্থার পরিবর্তন হচ্ছে না, সেই অবস্থাটাকে হচ্ছে সুপ্তাবস্থা। সেদিকে কঠিন প্লাস তরল দুটেই থাকছে। তাহলে এই সুপ্তাবস্থা থেকে তাপমাত্রা যদি আরেকটু বাড়াও, তার মানে টাইম যত বাড়তে থাকবে দেন তো একটা সময় এটা বাষ্পে পরিণত হবে, এবং কঠিন থেকে যে বাষ্প হলো, মাঝখান দিয়ে যে তরলকে পাত্তা দিল না, এই কনসেপ্টটাকে আমরা কি বলছি ভাইয়া, ঊর্ধ্বপাতন। আমাদের ঢাবিতেও কিন্তু এই জিনিসটার প্রশ্ন আসছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়েও এই প্রশ্নটা আসছে, মাহদি এগে বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো আমাদের শিহাব ভাইয়ার মেসেঞ্জারে দিছি, আচ্ছা দিছো, শেষ ভালো যার সব ভালো তার, সমস্যা নেই, তোমরা এরকম করো না। সো আলটিমেটলি দেখা যাক যে লাস্ট যে উইনার হবে সেইটা অ্যাকচুয়াল উইনার। সো এরকম প্যানিক হওয়ার কিছু নেই, আমরা দেখবো, প্যারা নাই। আচ্ছা, সো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে কঠিন থেকে বাষ্প হওয়াকেই হচ্ছে ঊর্ধ্বপাতন বলে। আশা করি আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই ছিল। সো ভাইয়া কিছু এসএসসি গাইডলাইন দিব এবং সর্বশেষ যে লাস্ট টিজারটা, সেই টিজারটা দিব, ইনশাআল্লাহ বুঝতে পারবা। আর কেন এই কোর্স, অথবা কেন প্রিসাইজ কথাটার সার্থকতা, সেই জিনিসটা তো জানা দরকার। এই কোর্সটা আমরা এনেছি তো বললাম প্রথমেই যে গার্জিয়ানের কথা ধরে বা গার্জিয়ানকে রেসপেক্ট করার জন্যই এই কোর্সটা আনা হয়েছে। সো এই কোর্সটাতে আমরা টাইপ ওয়াইজ, কি ওয়াইজ, টাইপ ওয়াইজ পড়াশোনা করব। কোর্স টাইপ ওয়াইজ পড়াশোনা করব। অ্যানালাইসিস করে পড়ব। তারপর কি, ক্যালকুলেশন, হ্যাক্স শিখব। ধরো সব এমসিকিউ ক্যালকুলেটরে এরকম 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 প্রেস না করে দেখলে দেওয়া যায়, এই হ্যাক্স গুলো আমরা শিখব। তাহলে কি হবে, আমি জানি তোমাদের জন্য এমসিকিউতে 1 মিনিট বরাদ্দ, কিন্তু অনেক সময় দেখা যায় প্যানিকের কারণে 1 মিনিটও 5 মিনিটের মতো হয়, যেটা এবার এসএসসির ক্ষেত্রে হয়েছে। সো আমার স্টুডেন্ট একটা ছিল এরকম। যাই হোক, এই হচ্ছে ক্যালকুলেশন হ্যাক্স। তারপর থাকবে কি, তারপর থাকবে হচ্ছে টিচিং কাউন্সিল। এই যে অ্যাক্টিভ টিচিং কাউন্সিল থাকবে, তোমরা ওদেরকে যে কোনো প্রশ্ন করতে পারবা, কোনো সমস্যা নাই, সবসময় অ্যাক্টিভ থাকবে, ফেসবুকে বলতে পারো, যে কোনো সমস্যা বলতে পারো। সো আমরা যেহেতু তোমাদের ভাই, আমরা কিন্তু অ্যাকচুয়ালি টিচার না, মানে যাদেরকে টিচার হিসেবে জাহিরও করি না, জাস্ট এদিকে অফিসিয়াল কথাবার্তার জন্য টিচার লিখছি। অ্যাজ এ ভাই হিসেবে তোমরা তোমাদের যে কোনো সমস্যা বলতে পারো। অনেক সময় মুড সুইং হয় না, মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, সেগুলো বলতে পারো। তাছাড়া টিনেজ যেহেতু অনেক টাইপেরই প্রবলেম হতে পারে, সো যে কোনো কিছু ভাইদের সাথে শেয়ার করতে পারো, কোনো সমস্যা নেই, ভাইয়ারও এইজগুলো পার করে আসছে। আচ্ছা, তারপরে কি থাকতে পারে, তারপর থাকতে পারে হচ্ছে প্রপার মেন্টরশিপ, তো আমরা দিবই, যে কিভাবে গাইডলাইন দিতে পারি, কিভাবে কি করতে পারি, এগুলো থাকবে। তারপর হচ্ছে থাকবে হচ্ছে লাইভ ক্লাস, এই যে আজকের মতো এরকম ইন্টারেক্টিভ লাইভ ক্লাস থাকবে। তো সেই লাইভ ক্লাসের মধ্যে তো তোমরা এরকম নোট করতে পারবা, নোট করে প্রিসাইজলি আগাতে পারবা। এবং এই কমপ্লিট জার্নিটার জন্য আমাদের তো বললাম পার সাবজেক্ট অনলি কত টাকা পেমেন্ট, অনলি 200 টাকা পার মান্থ, পার সাবজেক্ট, পার সাবজেক্ট। আমরা কি কি সাবজেক্ট নিয়ে কাজ করছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, আর ইংলিশটাও থাকবে। ইংলিশটাকে একটু বোল্ড রাখছি কারণ এটা আমাদের সারপ্রাইজ হিসেবে থাকবে, ইনশাআল্লাহ প্ল্যান চলছে। সো এই পার সাবজেক্টের জন্য আমরা রাখছি 200 টাকা। সো টোটাল তুমি যদি 5টা সাবজেক্ট নিতে চাও তাহলে কত হয় ভাইয়া, 5 দুগুণা 10, মানে 1000 টাকা। এই হচ্ছে কথা, টোটাল হচ্ছে 1000 টাকা। আশা করি জিনিসটা বোঝানো গেছে। টাইপ ওয়াইজ পড়াশোনা করব এবং সাধ্যের মধ্যে সবটুকু সুখ এনজয় করব, আর ক্যালকুলেশন হ্যাক্স এর মাধ্যমে পরীক্ষায় দুমদুম করে দাগাবো এবং নিজের মার্কটা অ্যাটলিস্ট A+ যেন আসে সেজন্য আগাবো। আর কথা হচ্ছে ভাইয়ার মার্কগুলো মোটামুটি 95 আপ ছিল, সেগুলো নিয়ে কথা না। তো তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো 100 পাওয়া পসিবল। আমার অনেক বন্ধু আছে 100 পেয়েছে, আমি নিজেই তো ফিজিক্সে পেয়েছি 98। সো 100 পাওয়াও আহামরি কিছু না। আর মজার ব্যাপার, তুমি ভাইবো না যে আমি ঢাকা বোর্ডের ফ্লেক্স দিচ্ছি, আমি কিন্তু কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট। কিসের? কুমিল্লা বোর্ড। সো যে বোর্ড হচ্ছে সবচেয়ে টাফেস্ট বোর্ড। আমি জানি না তোমরা এগ্রি করবা নাকি, এগ্রি করো না করো, টেস্ট পেপার খাটলে ইজিলি বোঝা যায়। সো আমি কুমিল্লা বোর্ডে ছিলাম আর তখন এরকম করছিলাম। সো এগুলা কেন করা হয়েছে, যে প্রপার গাইডলাইনের কারণে, বেসিকের কারণে। আর এই যে ধরো এই বেসিকগুলা তোমাকে
হায়ার স্টাডিজ কিংবা হচ্ছে ইন্টারসেকশন, যেটা ইন্টার বা এইচএসসি মিডিয়াম, এই জিনিসগুলোতে অনেক 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 হেল্প করবে। সো এই গেল আমাদের কোর্সের কথাবার্তা। আজকে তোমাদের সাথে আমাদের প্রথম ফ্রি লাইভ ক্লাস ছিল। এরকম আমাদের 28 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ লাইভ ক্লাস আসতেই থাকবে। আশা করি তোমাদের খুব ভালো 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 পার্টিসিপেশন আমরা লক্ষ্য করব, এবং কুইজের জন্য এরকম হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যেকটাতেই থাকবে ইনশাআল্লাহ। সো আর গিফট তো থাকবেই বললাম অহরহ। তাহলে আজকে আমরা লাস্ট আরেকটি কুইজের মাধ্যমে আমাদের এই ইন্টারেক্টিভ ক্লাসটি শেষ করছি। চলো দেখছি, তারপর ভাইয়া শেষে কিছু কথা বলে তোমাদের বিদায় জানাবো এবং ভাইও বিদায় নিব ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা চলো আমরা দেখি কি হইলো ব্যাপারটা, কি হইলো ব্যাপারটা। তুমি অনেক জোস, মন খারাপ করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 19 জন যারা দেখছো, চলো গেট রেডি, নড়ে চড়ে বসো। লাস্ট এমসিকিউ আমাদের লাস্ট এমসিকিউ, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু? নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু? অপশনগুলো দিচ্ছি, সবাই রেডি থাকো। হ্যাঁ, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু? কাইন্ডলি জানাও, কাইন্ডলি জানাও, কাইন্ডলি জানাও, কাইন্ডলি জানাও, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু? আরে ভাই আমিও কুমিল্লা বোর্ড, জোস জোস, অ্যানসার দাও, অ্যানসার দাও, অ্যানসার দাও, অ্যানসার দাও। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু? মজার ব্যাপার হচ্ছে আমি কুমিল্লা জিলা স্কুল স্টুডেন্ট, আসতেছি তোমাদের সাথে কথাবার্তা বলতেছি, সমস্যা নাই। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু? নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু? আলী মাসুদ সবার আগে অ্যানসার দিছে, আলী মাসুদ সবার আগে অ্যানসার দিছে। তোমাদের কাছে কার নাম শো করতেছে আমি জানি না, আমার কাছে আলী মাসুদ সবার আগে অ্যানসার দিছে। সো দ্য আলটিমেট উইনার শুড বি আলী মাসুদ, মেবি অর নট, আই উইল চেক। লাইভটা শেষ হলে আমি চেক করবো, সমস্যা নাই। বাট আমি দেখলাম আলী মাসুদ হচ্ছে আমাদের আলটিমেট। তোমাদের কাছে কার নাম আসছে কাইন্ডলি জানাও, তোমাদের কাছে কার নাম আসছে কাইন্ডলি জানাও। প্লিজ ভাইয়ারা কাইন্ডলি একটু জানিয়ে দাও। স্ক্রিনশট দিছে, আচ্ছা সমস্যা নাই, আমিও তোমাকে স্ক্রিনশট দিব। আলী মাসুদের নাম সবার আগে আসছে, আমার কাছে আলী মাসুদ তোমার নামে আসছে, কিন্তু অঙ্কিতা বলছে যে সেই স্ক্রিনশট দিছে। রুকসানা আফরিন ঘ, আচ্ছা দ্য আলটিমেট উইনার শুড, হ্যাঁ মাসুদি হবে ফার্স্ট। জুবেদা খান, অ্যাকচুয়ালি জুবেদা খান মেয়েটা জোস, ভালো, সবসময় সত্য কথা বলে, গুড। আইরিন তাসলিম ঘ, ইউ আর রাইট, তোমরা সবাই রাইট। যাক, আমার ক্লাস বোঝানোর স্বার্থ কথা এটাই ছিল যে সবাই অ্যাটলিস্ট ফাইনাল অ্যান্সার দিতে পারছো। এখন কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যদি ভাইয়া দিকে গ্যাস দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা ঊর্ধ্বপাতিত হতো না। কার্বন ডাইঅক্সাইড ভাইয়া কি দিছে দিকে সলিড দিছি, আর আমি আগেই বলছি যে ড্রাই আইস, এই জিনিসটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ড্রাই আইস। এখন কথা হচ্ছে ভাইয়ার একটু কথাবার্তা, যে ভাইয়া কিভাবে কিভাবে কি করলাম। সো ভাইয়া কোন কোন জায়গায় কি কি করছি, সো হুদাই তো ক্লাসটা করতেছো না, সো ভাইয়ার একটু কথাবার্তা বলি যে কেন ক্লাসটা করলা বা কেন ভাইয়াই ক্লাসটা নিলাম, অন্য কেউ তো নিতে পারতো। সো ভাইয়ার একটু জার্নির কথাবার্তা তোমাকে বলি। ভাইয়া হচ্ছে কুমিল্লার ছেলে, সো মনে হইতাছে যে শাশুড়ি আমার কাছে কিছু বলতেছে এরকম টাইপের, যে আসসালামু আলাইকুম আমি কুমিল্লার ছেলে, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এমন টাইপের কথাবার্তা। হ্যাঁ, সো ভাইয়া হচ্ছে কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা জিলা স্কুলের স্টুডেন্ট। ভাইয়া হচ্ছে কুমিল্লা জিলা স্কুলের স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, তো তারপর হচ্ছে হ্যাঁ রেজাল্ট ছিল জিপিএ 5, ঠিক আছে, মার্ক তো বললামই সবগুলা। তারপর আর কি, আর হচ্ছে ভাইয়া ঢাকা বোর্ডে ইন্টারের পড়াশোনা করছি, ঢাকা বোর্ড। ভাইয়ার কলেজ ছিল বিট শ্রেষ্ঠ বি, আচ্ছা আগে শর্টকাটটা লিখি, BMARPEC, বিট শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পাবলিক কলেজ, পিলখানা থেকে অবস্থিত। এটা ছিল ভাইয়ার ইন্টার।
আর ইন্টারও ছিল জিপিএ 5, তোমরা সো যে গোল্ডেন যেটা বলো ওইটাই, হ্যাঁ যে জিপিএ 5 বলতে পারো, গোল্ডেন বলতে পারো, যা ইচ্ছা তা বলতে পারো, সমস্যা নেই, এগুলো ছিল। তারপর ভাইয়া এখন পড়াশোনা করছি হচ্ছে বিএইউ তে, মানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। ভাইয়ার পজিশন ছিল 112তম। এছাড়া ভাইয়া মোটামুটি গোটা বাংলাদেশি চান্স পাওয়ার চেষ্টা করছি। সো আশু করছে ইনশাল্লাহ কথাবার্তা হবে, কিভাবে চান্স পেলাম, কিভাবে পড়তে হয়, প্রপার গাইডলাইন কি, প্রপার মেন্টরশিপ কি, প্রপার টিচিং কাউন্সিল কি, টাইপের কি ভূমিকা, কিভাবে সব জায়গায় চান্স পাওয়া যায়, স্বপ্ন কি একদিন থেকে দেখা লাগে নাকি প্রত্যেকদিন দেখা লাগে। সো কোর্সের মধ্যে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। সো এই হচ্ছে আজকের কথাবার্তা। সো মাসুদই হবে ফার্স্ট, হ্যাঁ আমার মনে হচ্ছে মাসুদ ফার্স্ট। ভাই অনেকে প্রশ্ন নেটের পাওয়ারের কারণে এমন হয়, আলী মাসুদ গো, হ্যাঁ ইয়েস, আমাদের আলটিমেট উইনার আমি আর দেখতে যাচ্ছি না, সবাই যেহেতু বলছে আলী মাসুদ, সো আমাদের আলটিমেট উইনার ইজ আলী মাসুদ। আলী মাসুদ ভাইয়া তুমি কাইন্ডলি আমাকে ইনবক্স করে দিও, সমস্যা নাই। আর সো আজকের কথাবার্তা আমাদের এই পর্যন্তই। সো আমাদের প্রথম লাইভে এত সুন্দর পার্টিসিপেশনের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমাদের পরিবারের সাথে থাকবা, আর ফ্যামিলিকে সাপোর্ট দিবা, আব্বা আমাকে রেসপেক্ট করবা, পড়াশোনা করবা, নামাজ পড়বা। আসসালামু আলাইকুম।